কিসের বিয়ে? মানি না আমি এই বিয়ে। আমি আমার মায়ের জায়গা কাউকে কোনোদিন আসতে দেব না বলে বাঁধন উন্মত্তের মতো ড্রয়িং রুমে থাকা সব আসবাবপত্র ভাঙচুর করতে থাকলো। কাঁচ ভাঙা তীব্র শব্দে চারপাশ প্রকম্পিত হচ্ছে, কিন্তু বাঁধনের এই বিধ্বংসী রূপ থেকে আজ তাকে থামানোর সাহস কারো নেই। অদূরে পাথরের মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছে বাঁধনের বাবা আহসান রহমান। তার ঠিক পাশেই বধূবেশে এক নারী, নাম তার রজনী। পরনে টকটকে লাল শাড়ি আর সর্বাঙ্গে গয়নার জৌলুস, যাকে কিছুক্ষণ আগে আহসান রহমান বিয়ে করে ঘরে তুলছেন। রজনীর শাড়ির এক কোণা শক্ত করে মুঠো ভেতরে খামচে ধরে দাঁড়িয়েছে 4 বছরের একটা ছোট্ট মেয়ে, নাম তার রূপা। বারবি ডলের মতো দেখতে সেই ছোট্ট মেয়েটি বাদামি চোখজোড়া এখন প্রচণ্ড আতঙ্কে সিটিয়েছে। বাঁধন দাদা হাজী রহমান এর কম্পিত কণ্ঠে বাঁধনকে শান্ত করার চেষ্টা করলো। দাদু ভাই, শান্ত হ, মাথা ঠান্ডা কর। তোর বাবা তোর জন্য নতুন মা আনছে। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে একটা ভারী চেয়ার তুলে মেঝেতে সজোরে আছাড় মারল। মানি না আমি ওই মহিলাকে আমার মা হিসেবে। উনি একটা ডাইনি। আমার মার পবিত্র জায়গা দখল করে নিয়েছে এই নষ্ট মহিলা। কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল রজনীর কলিজায়। তার কাজল কালো চোখ থেকে টপাটপ করে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। সে লজ্জায় আর অপমানে মাথা নিচু করে নীরবে কাঁদতে লাগলো। আহসান রহমান নিজের ছেলের মুখে এমন কুরুচিপূর্ণ কথা শুনে ক্ষিপ্ত হয়ে গর্জে উঠলেন। ছোট মুখ, এত বড় কথা বলার সাহস তোর কোত্থেকে আসে? রজনী আমার স্ত্রী, অর্থাৎ তোর মা, তাই সবসময় ওকে সম্মান দিয়ে কথা বলবি। বাঁধন অশ্রুভেজা রক্তবর্ণ চোখে বাবার চোখের দিকে সরাসরি তাকালো। মা, আমি কি তোমার কাছে মা চেয়েছিলাম? আমি তো শুধু চেয়েছিলাম তুমি আমার জননীর স্মৃতিটুকু আঁকড়ে ধরে বাকি জীবনটা কাটিয়ে দাও। আমার মায়ের আসন অন্য কাউকে অন্তত দিও না। কিন্তু তুমি কি নিষ্ঠুর কাজ করলে! মা মারা যাওয়ার 2 মাস পার হতে না হতে নতুন কাউকে ঘরে আনলে। একবারও কি তোমার নিজের কাছে লজ্জা করলো না বাবা? আহসান রহমান আর আত্মসংবরণ করতে পারলেন না। তিনি প্রচণ্ড আক্রোশে বাঁধনের গালে ঠাস করে একটা জোরালো থাপ্পড় বসিয়ে দিলেন। বেয়াদবির সীমা ছাড়িয়ে যাচ্ছিস। নিজের বাবার সাথে কিভাবে কথা বলতে হয় সেই আদবটুকুকে ভুলে গেছিস? বাঁধনের জ্বলন্ত গালে হাত চেপে ধরল, কিন্তু তার চেয়ে বেশি জ্বলে উঠল তার অভিমানী মন। সে ডুকরে কেঁদে উঠল। এখন তো আমি তোমার চোখে সারা জীবন বেয়াদব আর খারাপ হয়ে থাকবো। নতুন মানুষ পেয়ে তো এখন আমায় পর করে দিলে। লোকে ঠিকই বলে, সৎ মা ঘরে আসার সাথে সাথে বাবার চোখে নিজের সন্তান বিষ হয়ে যায়। তার প্রমাণ তো আজ হাতে হাতে দিয়ে দিলে। নতুন বউ আসতে না আসতে নিজের ছেলের গায়ে হাত তুলে ফেললে। হাজী রহমান বাঁধনকে সামলাতে সামলাতে আর্দ্র কণ্ঠে বলল, দাদু ভাই, তুই শান্ত হ, মাথা ঠান্ডা কর। রজনী খুব ভালো মেয়ে, তোকে একদম মায়ের মতো আগলে রাখবে, পরম মমতায় তোকে আদর করবে। বাঁধনের চাচা আতিক রহমান এবার এগিয়ে এসে বাঁধনের চোখের নোনা জল মুছে দিয়ে শান্ত স্বরে বলেন, তোর বাবা যা করেছে তা তোর মঙ্গলের জন্য। তোর বয়স তো মাত্র 16 বছর। এই বয়সে মায়ের অভাব যে কতটা তা আমরা যে বুঝি। রজনী মেয়েটা সত্যি খুব স্বচ্ছ মনের, দেখবি ও তোকে সন্তানের মতো আদর স্নেহে ভরিয়ে দিবে। বাঁধন উন্মাদের মতো আতিক রহমানের হাত ঝটকা দিয়ে সরিয়ে নিল। সে আর্তনাদ করে বলল, আমি কোনোদিন এই মহিলাকে আমার মা হিসেবে মানব না। উনি একজন জঘন্য মেয়ে মানুষ, যে আমার মার পবিত্র সিংহাসন দখল করে নিয়েছে। সারা জীবন উনি আমার চোখে অপরাধী হয়ে থাকবেন। আর সেই সাথে ওই বাবা নামক মানুষটা ঘৃণা করি আমি আমার বাবাকে। আই হেট ইউ ফাদার। বলে বাঁধন হিতাহিত জ্ঞান হারিয়ে কাঁদতে কাঁদতে সিঁড়ি বেয়ে সোজা উপরের রুমে চলে গেল। মুহূর্তে ঠাস করে দরজা বন্ধ করা প্রচণ্ড শব্দে যেন পুরো বাড়ি কেঁপে উঠল। এহসান রহমান বিধ্বস্ত অবস্থায় সোফায় মাথায় হাত দিয়ে বসে পড়লেন। 4 বছর ছোট্ট রূপার মাথায় কিছুই ঢুকছে না। সে নির্বাক হয়ে রজনীর দিকে তাকিয়ে বিড়বিড় করল, মা, ওই ছেলেটা এমন করলো কেন? আর আঙ্কেলটা মারলো কেন ওই ছেলেকে? রজনী অঝরে ঝরতে থাকা চোখের পানি মুছে নিজের কলিজার টুকরো রূপকে নিজের আর বুকের সাথে মিশিয়ে জাপটে ধরল। হাজী রহমান এবার মেজ বৌমা শিলা রহমানের দিকে তাকিয়ে
গম্ভীর কণ্ঠে বললেন, বড় বৌমাকে ভেতরে নিয়ে যাও, এখন পরিচয় করে দিব এই গল্পের কুশলাধিপদের সাথে। এতক্ষণ যে ছেলেটা তীব্র অভিমানে সব কিছু ভাঙচুর করছিল, তার নাম জাওয়াত অধীর বাঁধন। বয়স মাত্র 16 বছর। এই অল্প বয়সে সে তার প্রাণের চেয়ে প্রিয় মাকে হারিয়েছে। আর তার বাবা আহসান রহমান আজ নতুন করে ঘর বাঁধতে রজনীকে বিয়ে করে এনেছেন। কিন্তু বাঁধন এই সম্পর্কে কোনোভাবে মেনে নিতে পারছে না। সে তার মাকে এতটাই ভালোবাসে যে সেই পবিত্র স্থানে অন্য কোনো নারীর ছায়া দেখা তার কাছে অসহনীয়। অন্যদিকে রজনী এক অতি সাধারণ দরিদ্র ঘরের মেয়ে। এটি তার দ্বিতীয় বিয়ে। আগের স্বামী ছিল ভীষণ উচ্ছৃঙ্খল আর মারাত্মক নেশায় আসক্ত। মেয়ের জীবনের এমন দুর্দশা দেখে রজনীর বাবা তাকে ফিরিয়ে নিয়ে যান আর আইনিভাবে বিচ্ছেদ করেন। রজনীর কোন আলো করে তার 4 বছর ছোট্ট মেয়ে রূপা। রজনী তার কলিজার টুকরোকে এক মুহূর্তের জন্য কাছছাড়া করতে চায়নি, তাই নিজের সাথে তাকে এই সংসারে নিয়ে এসেছেন। এই ছোট্ট মেয়েটিকে ঘিরে এখন রজনীর সবটুকু পৃথিবী। বাড়ির কর্তা হলেন হাজী রহমান, যিনি বাঁধনের দাদা। পুরো বাড়ির মানুষ থেকে বাঘের মতো ভয় পেল, বাঁধনের কাছে তিনি একদম অন্যরকম। বাঁধন তাকে বিন্দুমাত্র ভয় পায় না, বরং হাজী রহমানে বাঁধনের সামনে এলে ভিজে বিড়াল হয়ে যান। সবার কাছে প্রচণ্ড রাগী নীতিবান মা হিসাবে পরিচিত এই মানুষটা বাঁধনের প্রতি আবদার আর জেদের কাছে অদ্ভুতভাবে নতি স্বীকার করছেন। বাড়ির অন্য সদস্যদের মধ্যে আছেন বাঁধনের চাচা আতিক রহমান আর তার স্ত্রী শীলা রহমান। তাদের 2 সন্তান, 11 বছর ছোট্ট আকাশ, 6 বছর ছোট্ট মেয়ে শান্তা। একান্নবর্তী এই পরিবারে নতুন করে আসা রজনী আর রূপার স্থান এখন ঠিক কোথায় হবে, আর বাঁধনের এই অগ্নিরূপ কীভাবে প্রশমিত হবে, তা সময় বলে দিবে। বিকেলে সোনাঝরা আলোয় রূপা আপন মনে পুরো বাড়ি ঘুরে দেখছে। এত বিশাল অট্টালিকা সে তার এই ছোট্ট জীবনে আগে কখনো দেখেনি। হাতে একটা চকলেট, সেটি খুঁটে খুঁটে খেতে খেতে ছোট ছোট পা ফেলে সে বিস্ময়ে চারপাশ দেখছে। পরনে একটা ছোট্ট টপস যা হাঁটার ছন্দে দুলছে। তাকে দেখতে ঠিক যেন একটা জীবন্ত পুতুলের মতো লাগছে। বাড়ির বাইরে প্রশস্ত বারান্দায় সিঁড়িতে একা বসে আছে বাঁধন। তার চোখ দুটো এখনো জমে আছে। হাতের লাঠিটা দিয়ে সে সজোরে সিঁড়িতে আঘাত করছে, যার ধপধপ শব্দ পুরো বারান্দায় প্রতিধ্বনিত হয়েছে। তার কিশোর মনে কেবল একটাই, যে তার মায়ের পবিত্র স্থান সে অন্য কাউকে কোনোদিন দখল করতে দিবে না। তার বাবা এখন থেকে ওই মহিলার সঙ্গে থাকবে, এই চিন্তায় তাকে বিষের মতো বিচ্ছে। মনে মনে সে শপথ করে নিয়েছে, যেভাবে হোক এই মহিলাকে সে বাড়ি থেকে তাড়াবে। ঠিক সেই সময় বাড়ি দেখতে দেখতে রূপা বারান্দায় চলে এলো। সেখানে বাঁধনকে বসে থাকতে দেখে সে থমকে দাঁড়ালো। ছোট্ট রূপা গালে হাত দিয়ে গম্ভীর চিন্তায় মগ্ন হলো। এই তো সেই ছেলে যে সকালে সব কিছু ভাঙচুর করলো। রূপা গুটি গুটি পায়ে বাঁধনের দিকে এগিয়ে এলো। তার বাম হাতে থাকা অন্য একটা চকলেটে বাঁধনের চোখের সামনে তুলে মায়াবী কণ্ঠে বলল, মন খারাপ তোমার? এই নাও চকলেট খাও। আমার মা বলে মন খারাপ থাকলে চকলেট খেলে মন ভালো যায়। বাঁধন এক পলক রূপার দিকে তাকালো। এই মেয়েটাকে সে সকালে ওই খারাপ মহিলার আঁচল ধরে অসহায়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখেছে। বাঁধন আবার ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সে তার হাতের লাঠি দিয়ে সিঁড়িতে আঘাত করতে থাকলো, কিন্তু কোনো কথা বলল না। রূপা হাল ছাড়ল না, পুনরায় বলল, তুমি কি বোবা? কথা বলতে জানো না? মা তো বলে যারা কথা বলে না তারা বোবা হয়, কিন্তু তুমি তো সকালে অনেক কথা বললে, এখন বলছো না কেন? বাঁধন এবার মুখ খুলল। রূপার দিকে রক্তচক্ষু নিয়ে তাকে অন্তত রুক্ষ স্বরে বলল, কে তুই? ওই খারাপ মহিলাটা কে হয় তোর? রূপা বড় বড় চোখ করে অবাক হয়ে বলল, খারাপ মহিলা আবার কে? তুমি কার কথা বলছো? বাঁধন দাঁতে দাঁত চেপে উত্তর দিল, সকালে যা শাড়ির আঁচল ধরে লেপটেছিলি। রূপা আবার ছোট্ট হাতে তেজ দেখে তেজস্বী কণ্ঠে বলল, খবরদার আমার মাকে একদম খারাপ বলবে না। তোমার আমার মা অনেক ভালো, বরং তোমার মা পচা। মুহূর্তে বাঁধনের মাথায় যেন আগুন জ্বলে গেল। তার মা মানে এই মেয়েটা ওই মহিলার মেয়ে, অর্থাৎ তার সৎ বোন। কিন্তু শেষে রূপা একই দৃঢ়তা দেখালো। তার মৃত মাকে সে পচা বলল, কত বড় সাহস এই পুচকি মেয়ের! মুহূর্তে বাঁধন রাগে রূপাকে সজোরে এক ধাক্কা মারল। রূপা ভারসাম্য হারিয়ে শক্ত মেঝের উপর আছড়ে পড়ল এবং কপাল প্রচণ্ড চোট পেয়ে যন্ত্রণায় চিৎকার করলো, আ! ঠিক সেই মুহূর্তে আহসান রহমান ফোনে কথা বলতে বলতে এদিকে আসছিলেন। তিনি দূর থেকে দেখলেন কিভাবে বাঁধন রূপাকে ধাক্কা মেরে ফেলে দিল। মুহূর্তে তিনি দৌড়ে এসে রূপাকে দু হাতে আগলে ধরলেন।
রূপা আবার ডুকরে কেঁদে দিল। আহসান রূপার কপালে পরম মমতায় হাত বুলিয়ে ব্যাকুল হয়ে বললেন, খুব লেগেছে মা? কোথায় লেগেছে? রূপা ব্যথায় নীল হয়ে হ্যাঁ সূচক মাথা নেড়ে কাঁদল। এহসান এবার বাঁধনের দিকে তাকিয়ে প্রচণ্ড আক্রোশ আর রাগে গর্জে উঠলেন, বাঁধন, এ কীরকম জানোয়ারের মতো আচরণ? ওকে ধাক্কা কেন মারলি? বাঁধন অপমানে আর রাগে ফুঁসতে ফুঁসতে চিৎকার করে বলে, এই মেয়ে আমার মাকে কোন সাহসে পচা বলে? রূপা তখন হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে অসহায় স্বরে বলল, ও আমার মাকে খারাপ মহিলা বলছে, তাই আমি ওর মাকে পচা বলছি। এহসান রহমান বাঁধনের চোখের দিকে তাকে কঠিন স্বরে বলল, বাঁধন, তুই কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। ও একটা অবুঝ ছোট মানুষ, না বুঝে কথাটা বলে ফেলছে, তাই বলে তুই ওকে ধাক্কা মারবি? বাঁধন তাচ্ছিল্যে হাসি হেসে হাততালি দিয়ে উঠল। তার কণ্ঠে ঝরে পড়ল এক বুক ঘৃণা। বাহ বাহ আহসান রহমান, কি চমৎকার রূপ আপনার! সকালে ওই নষ্ট মহিলার জন্য আমার গায়ে হাত তুলেন, আর এখন একটা রাস্তার বাইরের মেয়ের জন্য আমাকে বকছেন। এহসান রহমান এবার নিজেকে সামলে নিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, বাঁধন, মুখ সামলে কথা বলো। ও কোনো বাইরের মেয়ে না, ও এখন আমার মেয়ে, আর তোর ছোট বোন। বাঁধন যেন আকাশ থেকে বলল। সে চিৎকার করলো, কে বোন? কার বোন? আমার মা আমি ছাড়া আর কাউকে এই পৃথিবীতে জন্ম দেয়নি, তাই আমি যাকে তাকে আমার সামনে মা বলবেন না, আর না কোনো বাইরের মেয়েকে আমার বোন পরিচয় দিবেন। আমার ভীষণ রাগ লাগে এসব শুনলে। বলে বাঁধন আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, গজগজ করতে করতে বাগানের দিকে চলে গেল। আহসান রহমান একটা দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন ছেলে তার উপর ভীষণ অভিমান করে আছে, কিন্তু পরিস্থিতির চাপে সে আর কিছুই করার ছিল না। আহসান রহমান এবার রূপার দিকে ফিরলেন। নিজের রুমাল দিয়ে রূপার চোখের পানি মুছে দিতে দিতে পরম মমতা বলেন, কাঁদে না সোনা, ও তোমার বড় ভাই, ও একটু রাগ বেশি, মাথা রাগের মাথায় অমন করছে। এখন লক্ষ্মীমের মতো কান্না থামাও। তুমি যদি এখন কান্না থামাও তবে তোমাকে অনেকগুলো চকলেট এনে দিব। চকলেটের কথা শুনে রূপার কান্নার বেগ মুহূর্তে থেমে গেল। সে চলছল চোখে আহসানের দিকে তাকিয়ে নিষ্পাপ হয়ে বলল, সত্যি বলছেন আঙ্কেল? আমাকে অনেকগুলো চকলেট দেবেন তো? আহসান রহমান মৃদু হেসে রূপার নরম গাল দুটো টেনে নিয়ে বললেন, হ্যাঁ সোনা দেব। আর শোনো, আঙ্কেল নয়, আজ থেকে আমি তোমার বাবা। আমাকে তুমি বাবা ডাকবে, মনে থাকবে? রূপা কিছুক্ষণ গম্ভীর ও ভাবুক বলে বলল, কিন্তু আমার বাবা তো আছেই, আর মা শিখেছে বাবার বয়সী যার লোক আছে সবাই আঙ্কেল হয়, তাহলে আপনি তো আমার আঙ্কেল। এহসান রহমান মৃদু হেসে রূপাকে বুঝিয়ে বললেন, তোমার বাবা অন্য কেউ ছিল ঠিকই, কিন্তু আজ থেকে সেই বাবা তোমার আঙ্কেল, আর আমি তোমার আসল বাবা। রূপা অবাক হয়ে ডাগর ডাগর চোখ মেলে তাকালো, বাবা কি পাল্টানো যায়? এহসান রহমান রূপার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করে বলল, হ্যাঁ যায় মা। রূপা একটু ভেবে নিয়ে মাথা নেড়ে সায় দিল, আচ্ছা ঠিক আছে, আমার ওই বাবা তো অনেক আদর করে না, আর আপনিও অনেক আদর করেন, তাই আজ থেকে আপনাকে আমি বাবা বানিয়ে ফেললাম। এখন জলদি আমার গায়ে একটা চুমু দেন। এহসান রহমান রূপার এই নিষ্পাপ আবদার আবেগপ্রবণ হয়ে পড়লেন। তিনি মুহূর্তে রূপার নরম গালে সজোরে একটা চুমু খেয়ে তাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরলেন। দূর থেকে এই দৃশ্য দেখে বাঁধনের শরীরের রক্ত যেন টকবক করে ফুটছে। তার হাতের লাঠিটা মুঠোর ভিতরে আরো শক্ত হয়ে গেল। সে কিছুতেই এসব সহ্য করতে পারছে না। তার জন্মদাত্রী মায়ের জায়গায় অন্য এক মহিলাকে বসিয়ে দিয়ে ক্ষান্ত হয়নি তার বাবা। এখন ওই বাইরের মেয়েটাকে নিজের মেয়ের মতো আগলে নিয়ে আদর করছেন, অথচ সে যে এত রাগ করে আছে, তার বাবা একেবারের জন্য তাকে মানানো বা তার কাছে আসার চেষ্টা করলেন না। বাঁধন মনে মনে বিষাক্ত এক সংশয়ে দানা বাঁধল, তবে কি সত্যিই তার বাবা নতুন মানুষের দেখা পেয়ে নিজের পুরনো সবটুকু স্মৃতি আর আপন ছেলেকে এক নিমেষে ভুলে গেল? কেটে গেছে বেশ কিছুদিন। এই কয়েকদিনে কোনো কিছু স্বাভাবিক হয়নি, বরং সব কিছু অস্বাভাবিক হয়ে গেছে। বাঁধন একদম রজনীকে সহ্য করতে পারে না, আর সেই সাথে রূপাকে দুচোখে দেখতে পারে না। দেখলে মেয়েটাকে অহেতুক বকাঝকা করে। রজনী অনেকবার বাঁধনের সাথে কথা বলার চেষ্টা করছে, তার মন জয় করার চেষ্টা করছে, কিন্তু বাঁধন তাকে প্রতিবারে খারাপ মহিলা বলে সম্বোধন করে দূরে ঠেলে দিয়েছে। আহসানের সাথে বাঁধনের সম্পর্কের মাঝে এখন এক বিশাল দেওয়াল দাঁড়িয়ে গেছে। আহসান কিছু বললে বাঁধন কোনো উত্তর দেয় না, যে যতটুকু পারে তার বাবা থেকে দূরে দূরে রাখে।
বাঁধন নিজেকে একদম গুটিয়ে ফেলছে, কারোর সাথে সে কথা বলে না, শুধু নিজের স্কুল আর পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। সে যে এক অদৃশ্য শহর তৈরি করে নিজেকে সবার থেকে আলাদা করে ফেলছে। তবে আকাশের সাথে রূপার দারুণ মিল রয়েছে। আকাশ সময় পেলে রূপার সাথে খেলাধুলো করে মাতিয়ে রাখো। আজকে বিকেলে আকাশ আর রূপা লুকোচুরি আর ধরাছোঁয়া খেলছে। আকাশ আগে দৌড়েছে আর রূপা খিলখিল করে হাসতে হাসতে তার পিছু পিছু। আকাশ দৌড়াতে দৌড়াতে ছাদে উঠে গেল আর তার পিছু পিছু রূপাও ছাদে এলো। ছাদের দোলনায় বসে তখন বাঁধন আপন মনে বই পড়ছিল। আকাশ আর রূপাকে ছাদে দেখে সে চরম বিরক্ত। ছাদ থেকে নেমে যাওয়ার উদ্দেশ্যে সে যখন পা বাড়ালো, ঠিক তখনই আকাশ এসে বাঁধনের চারপাশে ঘুরলো লাগলো আর রূপা তাকে ধরার জন্য বাঁধনের চারপাশে দিয়ে চক্কর খেতে লাগলো। বাঁধন রাগে ফেটে পড়ে বলল, কি হচ্ছে এসব? আকাশ বাঁধনকে ঘিরে ঘুরতে ঘুরতে মজা করে বলল, ওই পুচকে আমাকে ধরবে বলছে, তাই দেখছি ও কিভাবে ধরে। রূপা জেদ দেখে বলল, তোমাকে আমি আজ ধরেই ছাড়বো, দেখো তুমি। আকাশ হাসতে হাসতে বলল, আয় ধর দেখি কেমন পারিস। দৌড়াতে দৌড়াতে হঠাৎ বাঁধনের সাথে রূপার জোরে ধাক্কা লাগলো। বাঁধন রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে হাতের বইটা সজোরে সরিয়ে মারল রূপার দিকে। বইটা সোজা গিয়ে রূপার চোখে লাগলো। মুহূর্তে রূপার যন্ত্রণায় চোখ চেপে ধরে মেঝেতে বসে পড়ে চোখের তীব্র জ্বালায় ডুকরে কেঁদে উঠল। আকাশ ভয় পেয়ে সাথে সাথে রূপার চোখ দেখতে দেখতে বাঁধনের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, এটা তুই এটা কি করলি? ওর দিকে বই কেন ছুঁড়ে মারলি? বাঁধন নিষ্ক্রিয়ভাবে পাশ থেকে বইটা তুলে নিয়ে নির্দয় স্বরে বলল, ইচ্ছে হয়েছে তাই মারছি। এই মেয়েটা বারবার আমার চোখের সামনে কেন আসছে? বারণ করেছিলাম না এই মেয়ে যেন আমার সামনে না আসে। আকাশ ক্ষোভ নিয়ে বলল, ও ছোট বোন হয় বাঁধন, বোনের সাথে কেউ এমন জানোয়ারের মতো আচরণ করে? বাঁধন এবার তর্জনী উঁচিয়ে কঠোর স্বরে বলল, দেখ আকাশ, এমন কোনো কথা বলিস না যাতে তোর সাথে আমার সম্পর্ক খারাপ হয়। এই মেয়ে আর ওই মহিলাকে দেখলে আমার পিত্তি জ্বলে ওঠে, ঘৃণা লাগে আমার। মা মেয়ে দুজনকে বলে দিবি ওরা যেন সবসময় আমার থেকে দূরে থাকে। তোমাকে আবার বাঁধন মেরেছে? এহসানের কথায় রূপা ফুপিয়ে কাঁদতে কাঁদতে হ্যাঁসূচক মাথা নাড়ল। রজনী নিজের শাড়ির আঁচল দিয়ে ফু দিয়ে দিয়ে রূপার চোখের উষ্ণ ভাব দিচ্ছে, যাতে ব্যথাটা একটু প্রশমন হয়। এহসানের উদ্দেশ্যে আকাশ সবটুকু খুলে বলল, চাচু আসলে হঠাৎ রাগ হয়ে গিয়েছিল বাঁধন, তাই ওর দিকে বই ছুঁড়ে মেরেছে। এহসান রহমান অন্তত বিরক্ত হয়ে বললেন, সমস্যা কী ওর? দিন দিন ছেলেটা এত বেয়াদব হচ্ছে কেন? বেয়াদবের আব্বা হব, তাতে কোনো সমস্যা আপনার? বাঁধন তীক্ষ্ণ কণ্ঠস্বর শুনে এহসান চমকে পিছন ফিরে তাকালো। সিঁড়ি দিয়ে গট গট করে নামছে বাঁধন। তার দু চোখে এখনও অবজ্ঞা আর তাচ্ছিল্য। হাজী রহমান দ্রুত এসে বাঁধনের কাছে এগিয়ে এলেন। ও দাদু ভাই, ও ছোট একটা মেয়ে, ওকে এভাবে সারাক্ষণ মারো না। বাঁধন দাদাকে উদ্দেশ্য করে কাঠখট্টা গলায় বলল, আমার সীমানায় আসলে শুধু মার কেন, মেরেও ফেলতে পারি আমি। আহসান রহমান এবার সজোরে গর্জে উঠলেন, বাঁধন। বাঁধন ভুরু কুচকে বাবার দিকে তাকিয়ে নির্লিপ্ত গলায় বলে, গলার আওয়াজটা কমান, বিরক্ত লাগে। বাই দ্য ওয়ে, আমি এখানে পানি খেতে এসেছি, এসব ফালতু কথা শুনতে নয়। বাঁধন কারো দিকে ভ্রুক্ষেপ না করে নিজের মতো পানি খেয়ে ধীর পায়ে সেখান থেকে চলে গেল। এহসান রহমান অসহায় চোখে হাজী রহমানের দিকে তাকিয়ে আক্ষেপ নিয়ে বলল, বাবা দেখেছো দিন দিন কতটা সীমা ছাড়িয়ে যাচ্ছে, আমাকে আজকাল ন্যূনতম সম্মানটুকু দিচ্ছে না। হাজী রহমান দীর্ঘশ্বাস ফেলে এহসানের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হ, রেগে আছো, আর কিছুদিন গেলে সব ঠিক হয়ে যাবে। মাকে বড্ড বেশি ভালোবাসতো, তাই অন্য কাউকে সেই জায়গায় মানতে ওর কষ্ট হচ্ছে। চারপাশটায় ঘুটঘুটে অন্ধকার, নিঝুম রাত, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। রূপা চোরের মতো পা ফেলে চুপি চুপি বাঁধনের রুমের সামনে এসে দাঁড়ালো। তার উদ্দেশ্য বাঁধনের চকলেট চুরি করা। দুপুরে সে যখন এদিকে এসেছিল তখন বাঁধনের পড়ার টেবিলে কিছু চকলেট দেখেছিল, আর তখনই মনে মনে মতলব বেঁধেছিল যে ওগুলো তাকে নিতে হবে। রূপা দরজায় ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলো ঘরে কেউ নেই, পুরো ঘরটা ফাঁকা। মুহূর্তের মধ্যে বিড়ালের মতো নিঃশব্দে ঘরে ঢুকে সরাসরি পড়ার টেবিলের কাছে চলে গেল। চকমকে চকলেটের প্যাকেটগুলো দেখতে তার চোখ চকচক করে উঠল। সে ঝটপট কয়েকটা চকলেট হাতে তুলে নিয়ে যেই না দৌড়তে যাবে, অমনি তার কনুইয়ে ধাক্কায় টেবিলে থাকা বাঁধনের মায়ের ছবিটা মেঝেতে পড়ে গেল। নিস্তব্ধ ঘরটায় ঠাস করে কাঁচ ভাঙা শব্দ হলো, আর ছবিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে গিয়ে পড়ল। রূপা ভয়ে কাটকাট হয়ে এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে বারান্দা থেকে বাঁধন ঘরে ঢুকলো। রূপাকে নিজের ঘরে দেখে বাঁধন রাগে ফেটে পড়ে কিছু বলতে যাবে, অমনি তার নজর গেল মেঝের দিকে। রূপা পায়ের কাছে তার মায়ের
শেষ স্মৃতিটুকু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। বাঁধন যেন নিজের অজান্তে মেঝেতে হাঁটু গেড়ে বসে পড়ল। সে কাপা হাতে ভাঙা ছবিটা তুলল। ছবির চারপাশে ভেঙে গেছে আর মাঝখানে কাঁচটা ফেটে এমনভাবে চুরমার হয়েছে যে তার মায়ের মুখটা আর স্পষ্ট দেখা যাচ্ছে না। বাঁধন পাথরের মতো চোখ দুটো এবার ভিজে উঠল এবং দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল ছবির ভাঙা কাচের উপর। তার মুখ দিয়ে শুধু একটা হাহাকার মাখা শব্দ বেরিয়ে এলো, মা। মুহূর্তের মধ্যে বাঁধনের চোখ দুটো আগুনের গোলার মতো জ্বলল। রূপার সেই ছোট্ট অবুঝ মন তখনও ভাবছে চকলেট চুরির অপরাধে বুঝি তাকে মার খেতে হবে। ভয়ে সে হাত দুটো পিঠের পিছনে শক্ত করে লুকিয়ে ফেলল, যেন হাতের মুঠোয় থাকা চকলেটগুলো কোনোভাবে বাঁধনের নজরে না পড়ে। কিন্তু বাঁধনের মাথার ভিতর তখন অন্য একটা প্রলয় ঘুরছে। তার মায়ের শেষ স্মৃতিটুকু এই মেয়ে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিল। এই চিন্তাটা তার কিশোর মনে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে। সে হৃদয়ের জ্ঞান হারিয়ে পাশ থেকে একটা ভারী পাথরের ফুলদানি তুলে নিল। রূপা কিছু বুঝে ওঠার আগে চোখের পলকে বাঁধন সেই ফুলদানি দিয়ে সজোরে আঘাত করল রূপার কপালে। এক বুক ফাটানো আর্তনাদ পুরো বাড়ি প্রকম্পিত করে তুলল রূপা। মা! আঘাতের চোটে তার হাতের বাঁধন আলগা হয়ে গেল। চুরিকৃত চকলেটগুলো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রূপার কপাল ছিঁড়ে ফিনকি দিয়ে তাজা রক্ত বের হয়ে গেল। সে যন্ত্রণায় কুঁকড়ে গিয়ে মাথা চেপে মেঝেতে লুটিয়ে পড়ল। বাঁধন তখনও রাগে হাঁপাচ্ছে। তার নিঃশ্বাসগুলো তপ্ত আগুনের মতো বেরোচ্ছে। তার সামনে নিথর হয়ে ছটফট করছে রূপা। মেঝের শুভ্র কার্পেট লাল রক্তে ভিজে গেছে, কিন্তু বাঁধনের পাথরের মতো মনে বিন্দুমাত্র মায়ের উদয় হলো না। সে শীতল ও হিংস্র চোখে রূপার সেই মৃত্যু যন্ত্রণা দেখছে। রূপার সেই আকাশ ফাটানো চিৎকার শুনে রজনী উন্মাদের মতো দৌড়ে বাঁধনের ঘরে এলো। নিজের শরীরের কলিজার টুকরো মেয়ের এই রক্তাক্ত অবস্থা নিথর হয়ে পড়ে থাকতে দেখে রজনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চিৎকার করে রূপার রক্তাক্ত মাথাটা নিজের কোলে তুলে নিল এবং আর্তনাদ করল, ও আল্লাহ রে সোনা, কি হয়েছে তোর? মাথায় এত রক্ত কেন? সোনা আমার, মা আমার, একবার চোখ খুল। রজনীর এই বুক ফাটা আর্তনাদ বাড়ির প্রতিটি কোণ কেঁপে উঠল। সেই চিৎকার শুনে বাড়ির সবাই হন্তদন্ত হয়ে বাঁধনের ঘরের দিকে ছুটে এলো। এহসান রহমান ঘরে ঢুকে রূপার রক্তাক্ত ও নিথর শরীরটা দেখে আঁতকে শিউরে উঠলেন। পরক্ষণে তার জ্বলন্ত দৃষ্টি গিয়ে পড়ল সামনে পাথরের মতো মূর্তির মতো দাঁড়িয়ে থাকা বাঁধনের উপর। বাঁধন হাতে তখনও সেই রক্তমাখা ফুলদানি আর চোখ দুটো রাগে উত্তেজনায় টকটক হয়েছে। আহসান রহমান বুঝতে আর এক মুহূর্ত সময় লাগলো না যে রূপার এই করুণ দশা বাঁধনের কাছে। মুহূর্তের রহমান ইয়াসির রহমান দিকবিদিক জ্ঞান হারিয়ে বাঁধন বলে চিৎকার করে তার দিকে তেড়ে গেল। তিনি বাঁধনকে প্রহার করতে উদ্যত হলে আতিক রহমান আর শিলা রহমান তাকে পিছন থেকে জাপটে ধরে কোনো মতে শান্ত করার চেষ্টা করেন। আহসান রহমান আক্রোশে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে আঙুল তুলে চিৎকার করল, হারামজাদা, তোর এত বড় সাহস! তুই আমার মেয়ের মাথা ফাটালে আজই তোরে আমি পুলিশের হাতে তুলে দেব। এদিকে রূপার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। অতিরিক্ত রক্তকরণে মেয়েটা যেন ক্রমশ নিস্তেজ হয়ে বসে। তার এই অবস্থা দেখে হাজী রহমান দেরি না করে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকলেন। অ্যাম্বুলেন্স আসার সাথে সাথে রূপাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলো। এহসান রহমান ক্ষোভ তখনও কমেনি। তিনি ক্রমাগত পুলিশ ডাকার হুমকি দিতে থাকলেন। বাড়ির পরিস্থিতি যে হাতের বাইরে চলে যাচ্ছে, নিজের আদরের নাতিকে জেল হাজত থেকে বাঁচতে চরম কিছু করতে হবে তা হাজী রহমান ভালোভাবে বুঝতে পারলেন। তিনি আড়াই গিয়ে কাঁপা কাঁপা হাতে কাউকে ফোন করে অন্তত গম্ভীরতা চাপা সলবেন, শোন, আজকে রাতের মধ্যে পাসপোর্ট আর ভিসার ব্যবস্থা করবি, যত টাকা লাগে আমি দেব। হাজী রহমান বুঝতে পারছেন বাড়ির পরিস্থিতি যে পর্যায়ে, তাতে বাঁধনকে এখানে রাখা আর নিরাপদ নয়। এহসান সত্যি সত্যি পুলিশে দিয়ে দিবে, যতই নিজের ছেলে হোক। অন্যায়ের প্রতিবাদ এহসান রহমান পিছপা হন না। তাই তিনি বিন্দুমাত্র সময় নষ্ট না করে সব ব্যবস্থা পাকাপোক্ত করে ফেলেন। সেদিনের পর সবাই যখন হাসপাতালে, তখন হাজী রহমান অনেক জোরাজুরি করে বহু কষ্টে বাঁধনকে বুঝিয়ে এয়ারপোর্টে নিয়ে গেলেন। বাঁধন যে তার অভিমানের পাহাড় তখন নামেনি, কিন্তু দাদার কাতর অনুরোধ সে ফেলতে পারেনি। বিদেশে সব যাওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছু বুঝিয়ে নিয়ে হাজী রহমান বাঁধনকে ভোর 7টায় দুবাইয়ের ফ্লাইটে তুলে দিলেন। দুবাইয়ে হাজী রহমান জানের প্রিয় এক বন্ধু থাকেন। তিনি আগেভাগে সব পরিস্থিতির কথা খুলে বলেছিলেন। বন্ধুকে অনুরোধ করেছিলেন যেন সময় মতো এয়ারপোর্টে গিয়ে বাঁধনকে রিসিভ করে নিজের হেফাজতে নিয়ে নেন। উড়োজাহাজটি যখন রানওয়ে হারল, হাজী রহমান এক দীর্ঘশ্বাস ফেললেন। হয়তো এই দূরত্বই একদিন সব ঘৃণা ধুয়ে যাবে।
অবশেষে এক বুক দহন আর তীব্র ঘৃণা সঙ্গী করে বাঁধন অজানা উদ্দেশ্যে দুবাই পাড়ি দিল। যে বাড়িতে তার শৈশব কেটেছে, যে বাবার স্নেহে সে বড় হয়েছে, সেই সব কিছু আজ তার কাছে বিষাদময়। যাওয়ার সময় তার চোখে জল ছিল না, ছিল এক কঠিন সংকল্প। মায়ের শেষ স্মৃতিটুকু হারানোর যন্ত্রণা আর বাবার বদলে যাওয়া রূপ তাকে এক নিষ্ঠুর মানুষে পরিণত করে পাঠালো মরুভূমির দেশে। হাতে হাতে গুণে 14টা বছর পার হয়ে গেছে। সময়ের অতল গহ্বরে হারিয়ে গেছে অনেক স্মৃতি, বদলে গেছে শহরের চিরচেনা রূপ। কিন্তু সময় পরিবর্তনে মাঝে মাঝে বড় বিস্ময় হয়ে দাঁড়িয়েছে রূপা। সেই ছোট্ট চঞ্চল রূপা আর নেই সেই, এখন এক মায়াবী রূপসী তরুণী। রূপার সৌন্দর্য কোনো এক নিপুণ শিল্পীর তুলি আঁকা এক জীবন্ত ছবি। তার গায়ের রং শরতের মেঘমুক্ত আকাশের জ্যোৎস্নার মতো শুভ্র আর উজ্জ্বল। টানা টানা জাগর চোখ দুটো সবসময় এক অদ্ভুত মায়া খেলা করে, যা নিমেষেই যে কাউকে মুগ্ধ করে দিতে পারে। তার রেশমের মতো কালো চুলগুলো পিঠের উপর ঢেউ খেলে পড়ে, যেন এক অন্ধকারে মেঘের মেলা। তবে রূপার সৌন্দর্যের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার ভুবন ভুলানো হাসি। হাসলে তার মুক্তোর মতো সাদা দাঁতগুলো মাঝে কোণে থাকা সেই ঘ্যাস দাঁতটি উকি দেয়। এই একটিমাত্র দাঁত তার সৌন্দর্যের যেন এক আলাদা মাত্রা যোগ করেছে, যা তাকে সাধারণ সুন্দরীর ভিড় থেকে আলাদা করে এক অন্য সাধারণ রূপ দান করেছে। তাকে দেখলে মনে হয় যেন স্বর্গ থেকে অপ্সরা মর্তে নেমে এসেছে। এই 14 বছর সে নিজেকে তিল তিল করে গড়ে তুলছে এক মায়াবতী রাজকন্যার মতো, যার রূপের ছটায় পুরো শহর আজ মোহগ্রস্ত। সকাল সকাল রহমান বাড়ি আজ রীতিমতো উৎসবের আমেজ। রান্নাঘর থেকে ভেসে এসেছে পোলাও, কোরমা আর হরেক পদের সুঘ্রাণ। রজনী রহমান সেই ভোর থেকে হেসেলে ব্যস্ত, আগুনের তাপে ঘামছে ঠিকই, কিন্তু তার মুখে লেগে আছে এক চিলতে প্রশান্তির হাসি। রূপা কলেজে যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচে নামলো। পরনে তার কলেজের ইউনিফর্ম ড্রেস, আর স্বভাব মতো দুই পাশে ঝুলে আছে দুটো বেনি। বড় হলো তার স্বভাবটা রয়ে গেছে ঠিক আগের মতোই, বাচ্চাদের মতোই, হয় দুটো বেনি, নয়তো দুটো ঝুঁটি। সে ড্রয়িং রুমে এসে দেখলো এহসান রহমান আর আতিক রহমান চায়ে চুমুক দিচ্ছেন আর নিজেদের মতো গল্প করছেন। তাদের পাশে সোফায় বসে বেশ গম্ভীর মুখে খবরের কাগজ পড়ছেন হাজি রহমান। রূপাকে দেখে এহসান রহমান স্নেহের সুরে হাতের ইশারায় কাছে রাখলেন। রূপা ধীরে ধীরে সামনে গিয়ে দাঁড়িয়ে তিনি তাকে নিজের পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিলেন। পড়াশোনা কেমন চলছে মা? সব ঠিকঠাক আছে তো? রূপা মাথা নেড়ে মিষ্টি হেসে উত্তর দিল, হ্যাঁ বাবা, সব ঠিক আছে। যাক, ভালো থাকলেই আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পর শান্তা ভার্সিটির জন্য তৈরি হয়ে নিচে নামলেন। রূপার কলেজ আর শান্তার ভার্সিটি পাশাপাশি হয়, তারা সবসময় একসাথে বের হয়। তবে বের হওয়ার আগে রূপা কৌতূহল সামলাতে না পেরে রান্নাঘরে ঢুকে পড়ল। এত আয়োজন দেখে অবাক হয়ে রজনী রহমানের উদ্দেশ্যে বলল, মা, আজ এত আয়োজন কেন? বিশেষ কেউ আসবে? পাশ থেকে শিলা রহমান উত্তর দিল, হ্যাঁ, আজ তোর বড় ভাই আসবে। রূপার চোখে মুখে বিস্ময়, কে, বাঁধন ভাইয়া? হ্যাঁ। রূপা বেশ উৎসাহ নিয়ে বলল, খুব ভালো, ভাইয়াকে তো আমি কখনো দেখিনি, তাহলে এবার সামনাসামনি দেখা হচ্ছে ভাইয়ের সাথে। রূপার এমন কথা শুনে শিলা রহমান আর রজনী রহমান মুখটা মুহূর্তে মলিন হয়ে গেল। রজনী রহমানের মনে তখন হাজারো দুশ্চিন্তার পাহাড়। 14 বছর আগে সেই জেদি রাগী বাঁধন কি এখনো আগের মতো আছে, নাকি সময়ের সাথে সাথে নিজেকে বদলেছে? মানুষ বড় হলে তো অনেক কিছু শেখে, বোধ শক্তি বাড়ে। বাঁধন হয়তো এখন অনেক বড় হয়েছে, হয়তো সে আগের মতো সেই নিষ্ঠুর আচরণ করবে না। দীর্ঘশ্বাস ফেলে মনে মনে আল্লাহর কাছে শুধু মঙ্গল প্রার্থনা করলো রজনী রহমান। বাঁধন ভাইয়া নাকি ছোটবেলায় তোর কাল্লা ফাটিয়ে দিয়েছিল। শান্তার এমন কথা শুনে রূপা চলার গতি থমকে গেল। সে রাস্তার মাঝখানে গাল ফুলিয়ে শান্তার দিকে বড় বড় চোখ করে তাকালো। রূপার এই মায়াবী চেহারা দেখে একরাশ বিস্ময় নিয়ে অভিমান শুরু বলল, আপু, মজা করছো? শান্তার রূপার অবস্থা দেখে খিলখিল করে হেসে দিল, হাসতে হাসতে বলল, আরে আরে মজা করবো কেন? আমি একদিন আকাশ ভাইয়ের কাছে শুনেছিলাম বাঁধন ভাই তোর কাল্লা ফাটিয়ে। রূপা বেশ জোরেই বলল, ভাই আমার কাল্লা কেন ফাটাবে? এগুলো সব মিথ্যে কথা। আকাশ ভাল্লুক ভাইয়ের তো আজ খবর আছে। শান্তা মাথা নাড়ল, আচ্ছা, বাড়ি গিয়ে ওর খবর নিস।
কিছুক্ষণের মধ্যে তাদের পথ আলাদা হয়ে গেল। শান্তা তার ভার্সিটির দিকে চলে গেল আর রূপা নিজে গট গট করে তার কলেজের দিকে হাঁটা গেল। রূপা ময়মনসিংহের বিখ্যাত আনন্দমোহন কলেজে পড়ে আর সে এবার ইন্টার সেকেন্ড ইয়ারের ছাত্রী। রূপা ক্লাসে ঢুকে থেকে তার প্রিয় উম, তিন প্রিয় বান্ধবী নাদিয়া, কেয়া, বৃষ্টি একসঙ্গে বেঞ্চে বসে গভীর আড্ডায় মেতে। রূপা গট গট করে এগিয়ে গিয়ে কোনো কথা না বলে চুপচাপ তাদের পাশে পড়ল। রূপার সেই ফোলা গাল আর গম্ভীর মুখ দেখে নাদিয়া টিপ্নি কেটে বলল, কিরে লিচু, গাল এমন ফুলিয়ে রেখেছিস কেন? রূপা ছোট করে উত্তর দিল, এমনি। কিন্তু রূপার এমন চুপচাপ থাকাটা কেয়ার হজম হলো না। সেই এক চোখ ছোট করে সন্দিগ্ধ গলায় শুধল, কিছু তো একটা হয়েছে, না হলে আমাদের এই চঞ্চল লিচু এত চুপ থাকার কথা না। রূপা এবার গলার স্বর কিছুটা ক্ষোভ মিশিয়ে বলে ফেলল, ছোটবেলায় আমার বড় ভাই নাকি আমার কাল্লা ফাটিয়ে দিয়েছে। কথাটা শোনা মতো না দিয়ে কেয়া আর বৃষ্টি একসাথে খিলখিল করে হেসে উঠল। তাদের এমন হাসি দেখে রূপার রাগ যেন সপ্তম আকাশে উড়ে গেল। সে গাল দুটো আরো ফুলিয়ে মুখ ফিরিয়ে উল্টো দিকে তাকিয়ে গুম হয়ে বসে থাকলো। হাসি কিছুটা থামিয়ে বৃষ্টি লম্বা লম্বা শ্বাস নিয়ে জিজ্ঞাসা করলো, তোর ভাই তোর কাল্লা ফাটিয়ে দিয়েছে, এসব আজগুবি কথা তোকে কে বলেছে? রূপা দাঁতে দাঁত চেপে উত্তর দিল, ওই আকাশ ভাল্লুক হয়ে বলেছে। কে নাক কুচকে সায় দিল, তোর ওই আকাশ ভাই না, সত্যি একদম ভাল্লুকের মতো, সারাক্ষণ শুধু খাউ খাউ করে। রূপা তখন হাত ঝাড়া দিয়ে কাল্লা ফাটানোর টেনশন ঝেড়ে ফেলল। চোখ চকচক করে ফিসফিস করে উঠল, বাদ দে, বাড়িতে গিয়ে ওর একদিনকে আমার একদিন। শোন, আসার সময় ওই রোডের পাশের বাগানে একটা পেয়ারা গাছ দেখেছি, থোকায় থোকায় পেয়ারা ঝুলেছে, যাবি নাকি চুরি করতে? চুরি নাম শুনে বৃষ্টি তো আহ্লাদে আটখানা। সে জিভে জল সামলাতে সামলাতে, বলিস কি, চল চল এখনই যাই, নাহলে একটু পরে ক্লাসের স্যার ঢুকে যাবে, তখন আর বের হতে পারবো না। রূপ, নাদিয়া, কেয়া আর বৃষ্টির চার মূর্তিমান আতঙ্ক তখন কলেজের দেওয়াল ঘেঁষে এই বাগানের দিকে পা টিপে টিপে এগিয়ে চলল। পেয়ারা গাছের নিচে পৌঁছে সবাই উকিঝুঁকির দিকে দেখে নিল মালিক আশেপাশে আছে কিনা। তারপর শুরু হলো হুইস্তল, কেউ ডাল ধরে ঝাঁকাচ্ছে, কেউ ওনার খুঁড়ে পেয়ারা জমাচ্ছে। চুরির সময় কি এক আদিম আনন্দ আর হাসি পাচ্ছে তা সবার মুখ দেখলেই বোঝা যাচ্ছে। হাসতে হাসতে সবার পেটে খিল ধরার জোগাড়। সবাই যখন 5-6টা করে পেয়ারা বাগিয়ে নিচ্ছে, ঠিক তখনই পালা পালা বলে এক দৌড়। কিন্তু কিছুটা পথ যেতে চারজনের পায়ের তলায় মাটি যেন থমকে গেল। হাসি মিলিয়ে গিয়ে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। বৃষ্টিতে ভয়ে বড় বড় ঢোক গিলতে শুরু করলো। তাদের সামনে 6জন ছেলে একটা জটলা পাখি গোল হয়ে দাঁড়িয়েছে। আর সেই বৃত্তের মাঝখানে একটা ছেলেকে মাটিতে ফেলে কেউ একজন পৈশাচিক শক্তিতে পেটাচ্ছে। চারপাশ নিঃশব্দ, শুধু মারের শব্দ আর ছেলেটার গোঙানি শোনা যাচ্ছে। মারের চোটে ছেলেটা মাটিয়ে লুটিয়ে পড়ছে, আর সে মারছে সেই সুঠাম দেহ আর হাতের পেশিগুলো রাগে ফুলে উঠছে। ছেলেটাকে যেভাবে পাষাণ হৃদয়ে মারা হচ্ছে তা দেখে রূপার বুকটা হু হু করে উঠল। তার মাথায় শুধু একটাই চিন্তা করছে, মানুষের মনে কি দয়া মায়া বলতে কিছু নেই? রূপা যখন প্রতিবাদ করার জন্য এক পা বেরোবে, অমনি কেয়া তার হাতটা ঝপ করে টেনে দিল। কেয়া ভয়ার্ত গলা ফিসফিস করল, কোথায় যাস? তাড়াতাড়ি কলেজে যাই। এসবের মধ্যে একদম যাস না, এরা এই এলাকার মস্তান, ভীষণ খারাপ ছেলে। রূপা নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করতে করতে তেজ দেখে বলল, তাই বলে একটা লোককে এভাবে মারবে? দেখ ছেলেটা কত কষ্ট পাচ্ছে। নাদিয়া এবার বিরক্ত হলো, তোর সেটা দেখতে হবে না, এখন এখান থেকে কেটে পড়। কিন্তু রূপা সে যে দিয়ে ওর প্রতিবাদী মন কিছুই মানল না। সে এক ঝটাকায় বান্ধবীদের হাত ছাড়িয়ে নিয়ে বলল, না আমি যাব না। একটা ছেলেকে এভাবে পশুর মতো মারবে আর আমি দাঁড়িয়ে দেবো? কিছুতেই না। বলে রূপা একদম দৌড়ে ওই ছেলেটার জটলার মাঝখানে গিয়ে রুখে দাঁড়ালো। কোমরে হাত দিয়ে বেশ কড়া গলায় সে সবার উদ্দেশ্যে বলল, কি হচ্ছে? একে এভাবে পশুর মতো মারছো কেন? পুরো চত্বর যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। যারা গোল হয়ে দাঁড়িয়েছিল তারা অবাক হয়ে দুই বেনি করা ইন্টার সেকেন্ড ইয়ারের মেয়েটার দিকে তাকালো। আর যে ছেলেটা মারছিল সে ধীর পায়ে ঘুরে দাঁড়ালো। রূপাকে দেখা মাত্র যুবকের বুকের ভেতরটা যেন এক মুহূর্তের জন্য কেঁপে উঠল। লম্বা দুটো ও দুপাশে বেনুনি, টানা টানা ডাগর মায়াবী চোখ দেখে রূপাকে দেখে যুবকটি মুহূর্তে কথা বলার ভাষা হারিয়ে ফেলল। রূপা ছেলেটাকে এইভাবে হা করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বেশ বিরক্ত হলো। সে কপাল কুঁচকে ঝামটা দিয়ে বলল, মুখে মাছি ঢুকে যাবে তো? পাশ থেকে রনি নামে একটা ছেলে রূপার দিকে তাচ্ছিল্যের নজরে তাকিয়ে ধমকে বলল, এই মেয়ে, কে তুমি আর এখানে কি করছো? রূপা ভয় পাওয়া তো দূরের কথা, উল্টে তার ওড়না খুঁড়ে রাখা পেয়ারাগুলো
উঁচিয়ে দেখে বেশ তেজ নিয়ে পেয়ারা চুরি করতে এসেছি, খাবেন নাকি? না দিব না আপনাদের, আপনারা খুব খারাপ মানুষ। একটু আগে ওই ছেলেটাকে কীভাবে মারছিলেন? রনি এবার দাঁত মুখ খিচে শাসনের শুরু বলো, এই মেয়ে মুখ সামলে কথা বলো, কলেজের পিচ্ছি মেয়ে কলেজে বেশি সাহস দেখাতে এসো না। এতক্ষণ মূর্তির মতো দাঁড়িয়ে থাকা অপলক তাকিয়ে থাকা যুবক, তার নাম ইস্তিয়াক। সে এ এলাকার সব বখাটে পোলাপানদের নেতা। সে হঠাৎ রনির দিকে রক্তচক্ষু নিকে তাকালো। ইস্তিয়াক রনির দিকে তাকে শান্ত কিন্তু খুনে গলায় বলল, আর একটা কথা বলে তোর প্যান্ট খুলে বাতাসে উড়িয়ে দেব। মুহূর্তে বাকি কয়েকজন ছেলে হো হো করে হেসে উঠল। রনির মুখটা অপমানে আর ভয়ে চুপসে গেল। ইস্তিয়াক এবার রূপার দিকে তার চোখে সেই কঠিন চাহনি বদলে খুব নরম দৃষ্টিতে তাকালো। সে বেশ কৌতূহল হয়ে আলতো করে জিজ্ঞেস করলো, নাম কি তোমার? রূপা এক ঝটকায় নিজের ঘাড় বাঁকিয়ে বেশ তাচ্ছিল্যের সাথে বলল, নাম দিয়ে কাম কি? ইসিআই রূপার এমন ঠোঁট কাটা উত্তর শুনে মুগ্ধ হয়ে আবেশে মাথা নাড়ল। তুমি মেয়ে বড্ড বেশি কথা বলো তো। রূপা আবার কোমরে হাত দিয়ে তড়বড় করে বলে উঠল, এই তো সবাই জানে, শুধু আজ আপনিই নতুন জানলেন। যাই হোক, শুনুন, এভাবে মানুষ মারা একদম ভালো কাজ না। কোনো মানুষ মারার অধিকার কারণেই, তাই সাবধান করছি, এভাবে কাউকে মরবেন না। এটুকু বলার জন্য ছিল। এখন আসি, কলেজে দেরি হয়ে যাচ্ছে। রূপা কথাগুলো এক নিঃশ্বাসে বলে গট গট করে ঘুরে যেতে নিলে পিছন থেকে ইস্তেক বেশ গভীর আর নেশাক্ত গলায় বলে উঠল, তুমি কি জানো তুমি কারো বুকে ঝড় তুলে দিচ্ছ? কথাটা শোনা মাত্র রূপা চট করে ঘুরে ইস্তেকের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে দিল। তার সেই মায়াবী গ্যাস দাঁতটা ঠোঁটের আড়ালে চিকচিক করে উকি দিল। আর সেই মুক্তঝরা হাসি এক মুহূর্তের জন্য পুরো বাগান আর বাতাসের শনশন শব্দকে থমকে দিল। ইস্তিয়াক নামক মানুষটা যেন এই সামান্য হাসিতে নিজের চেনা জগৎটা একদম ভুলে গেল। রূপা ইস্তিয়াকের সম্মোহিত মুখের দিকে তাকিয়ে হাসি থামে বেশ বিজ্ঞের মতো বলল, কোনো সাধারণ মানুষকে ঝড় তুলতে পারে, স্বয়ং আল্লাহ ছাড়া কেউ ঝড় তুলতে পারবে না। বলে রূপা তার ওড়নার খুঁট পেয়ারাগুলো সামনে নিয়ে গট গট করে হাঁটতে হাঁটতে চলে গেল। স্ত্রী পাথরের মূর্তির মতো অপলক সেদিকে তাকিয়ে রইল। সে নিজের অজান্তে বিড়বিড় করে বলল, এই মেয়েটাকে আমার চাই, যেভাবে হোক। বলেই সে তার সাঙ্গপুঙ্গ দিকে খুনি চোখে তাকিয়ে হুঙ্কার দিয়ে বলল, খোঁজ লাগা, ওর সব ডিটেলস আমার আজকের মধ্যে চাই। দুপুরের দিকে রহমান বাড়ির কলিং বেল বেজে উঠল। শিলা রহমান হাতের কাজ ফেলে দ্রুত দরজা খুলে দিলেন। কিন্তু দরজা খোলা মাত্র শিলা রহমানের সামনে তাকাতে তার চোখ কপালে উঠে পড়ল। তিনি কথা বলার মতো ভাষা হারিয়ে ফেলেন। পাথর হয়ে শুধু সামনে দাঁড়িয়ে থেকে মানুষদের দিকে অপলক তাকিয়ে রইলেন। রজনী রহমান রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে বেরিয়ে গেলেন। তিনি কে এসেছে দেখার জন্য দরজার কাছে এসে তাকে থমকে গেলেন। তার পা যেন মেঝের সাথে আটকে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটিকে দেখে রজনী রহমানের চোখ থেকে দুফোঁটা তপ্ত অশ্রু গড়িয়ে পড়ল। 14 বছর আগে যে 16 বছরের জেদি ছেলেটা অজানা উদ্দেশ্যে পাড়ি দিছিল, আজ সেখানে দাঁড়িয়েছে এক বিধ্বংসী সুন্দর পূর্ণ যুবক। 6 ফুট 3 ইঞ্চি দীর্ঘাকার এক সুঠম দেহ, যার নিয়মিত জিম করা, হাড়ভাঙা পরিশ্রমী খোদাই করা। তার চওড়া বুকের ছাতি আর লোহার রডের মতো শক্ত পেশিবহুল হাতগুলো শার্টের হাতটা ভেদ করে বীরত্ব জানান দিচ্ছে। গায়ের রং দুধে হালতা ফর্সা, যাতে এক রাজকীয় আভা খেলা করছে। সবচেয়ে বেশি নজর কাড়ছে তার বাম ভুরুর ঠিক মাঝখানটা। আধুনিক স্টাইলে ভুরুর সেই জায়গাটা নিখুঁতভাবে স্লিট করে কাটা, আর তার তীক্ষ্ণ দৃষ্টি এক আদিম পৌরুষ আর রহস্যমতায় যোগ। তার ফর্সা বাম হাতের কবজিতে আঁকা ব্ল্যাক ট্যাটু যেন কোনো আভিজাত্যের প্রতীক হয়ে আছে। তার তীক্ষ্ণ নাক আর গাম্ভীর্য পাতলা ঠোঁট যে কাউকে এক পলকে বুঝিয়ে দেয় সে এখন আর সেই অবুঝ কিশোর নয়। শিলা রহমান মুগ্ধ ও নয়নে বাঁধনের দিকে তাকিয়ে প্রায় রুদ্ধশ্বাসে বলে উঠল, এটা কি আমাদের বাঁধন? মাশাআল্লাহ, কত বড় হয়েছিস। বাঁধন ঠোঁটের কোণে এক চিলতে শীতল হাসি ফুটে নির্লিপ্ত হলো, আসসালামু আলাইকুম চাচি, কেমন আছো? শিলা রহমান খুশিতে যেন কথা হারিয়ে ফেললেন। তিনি গদগদ হয়ে বললেন, ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি রে। তুই কত বড় হয়ে গেছিস, বিশ্বাস কর তোকে একদম চিনতে পারছি না। ঠিক তখনই আকাশ একটা দামি শপিং ব্যাগ হাতে নিয়ে দোরগোড়া দিয়ে ভিতরে ঢুকলেন। মায়ের এমন অবাক হওয়া দেখে সে রসিকতাকে বললেন, মা, ছোটবেলা থেকেই তো মানুষ বড় হয়, এটাই তো স্বাভাবিক। তুমি এমন করছো যেন এখনো সেই 12 বছরের বাচ্চাই থাকবে। রজনী রহমান দরজার এক কোণে মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়েছেন। নিজের ছেলেকে সামনে দেখে তার মুখ দিয়ে কোনো কথা সরছে না। এদিকে আকাশ
গিয়ে শোবার ঘর থেকে হাজী রহমানকে ডেকে আনলেন। তিনি সবেমাত্র তন্দ্রাচ্ছন্ন ছিলেন, কিন্তু দাদুর আসার খবর পেয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে এসলেন। বাঁধনকে দেখা মাত্র বৃদ্ধ মানুষটি ছোট বাচ্চার মতো তার উপর ঝাঁপিয়ে পড়লেন। আমার দাদু ভাই এসেছে, আমার সেই ছোট্ট বাঁধন দাদু ভাই। বাঁধন তার মজবুত হাত দুটো দিয়ে বৃদ্ধ দাদুকে পরম মমতায় জড়িয়ে ধরলেন। তার দীর্ঘ শরীরটাকে দাদুকে এক ছোট দেখাচ্ছিল। বাঁধন নিচু স্বরে বললেন, আসসালামু আলাইকুম দাদা, কেমন আছো তুমি? হাজী রহমান চোখের কোণ বেয়ে তখন আনন্দের নোনা জল গড়িয়ে পড়ছিল। তিনি ধরা করে বলে, ওয়ালাইকুম আসসালাম দাদু ভাই, এতকাল বেঁচে ছিলাম, কিন্তু তোকে পেয়ে আজ মনে হচ্ছে আমি সত্যি সত্যি ভালো আছি। এমন সময় এহসান রহমান আর আতিক রহমান ঘর থেকে বেরিয়ে এলেন। নিজের ছেলেকে সামনাসামনি দেখে এহসান রহমান হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনে দাঁড়িয়ে আছে 6 ফুট 3 ইঞ্চি সুঠাম দেহ, যা কঠোর জিম আর পরিশ্রম করা খোদাই করা এক জীবন্ত ভাস্কর্য। এহসান রহমান নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না এই ছোট্ট বাঁধনকে। এহসান রহমান খুব করে চাইলেন বাঁধন অন্তত তাকে বাবা ডাকুক, কিন্তু বাঁধন আহ, এহসান কিংবা রজনী কারো দিকে চোখের দিকে তাকালো না। তারা সেখানে নেই, তাদের কোনো অস্তিত্ব যেন বাঁধনের কাছে অদৃশ্য। বাঁধন অন্যদের সাথে স্বাভাবিক কথা বলে নিজের ভারী সুটকে নিয়ে গট গট করে সিঁড়ি বেয়ে সোজা নিজের রুমে চলে গেল। পুরো ড্রয়িং রুম জুড়ে এক অসহ্য নীরবতা নেমে এলো। বাঁধনের মৌনতা উপেক্ষা সবার বুকে তীরের মতো বিঁধল। এহসান রহমান আর শরীর ধরে রাখতে পারলেন না, সোফায় ধপ করে বসে পড়লেন। আতিক রহমান তার পাশে বসে সান্ত্বনা দিয়ে বললেন, চিন্তা করো না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। ও হয়তো এখনো তোমার উপর অনেক অভিমান করে আছে। রজনী আর সইতে পারলেন না, আঁচলে মুখ চেপে কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে গেলেন। বাঁধনের এই জ্বলন্ত রাগ যেন আজও এক ফোঁটা কমেনি, তা তিনি হাড়ে হাড়ে টের পেলেন। কিছুক্ষণ পর এহসান রহমান রুমে ঢুকলে রজনী ডুকরে কেঁদে উঠলেন, আমার জন্য আপনার ছেলেটার সাথে আপনার সম্পর্ক শেষ হয়ে গেল। আমি নারী হিসেবে সত্যি কলঙ্কিত। এহসান রহমান ধমক দিয়ে বলে, খবরদার এই কথা যেন তোমার মুখে দ্বিতীয়বার না শুনি। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। রজনী রহমান চোখের জল মুছে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমি কিছুদিনের জন্য রূপাকে ওর নানু বাড়িতে পাঠিয়ে দিই। বাঁধন যদি আবার ওর উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এহসান রহমান গম্ভীর করে বললেন, না, পাঠানোর দরকার নেই। সামনে ওর ফাইনাল পরীক্ষা, পড়ার ক্ষতি হবে। তুমি শুধু রূপাকে কড়া করে বলে দিও ও যেন কোনোভাবে বাঁধনের আশেপাশে না যায়। ও যেন সারাক্ষণ নিজের রুমে থাকে। ওর সামনে গিয়ে লাফালাফি বা চপলতার কোনো দরকার নেই। দিনের রোদ কিছুটা কমে আসতে বাঁধন আকাশের বাইক নিয়ে বেরিয়ে পড়ল। তার পরনে আজ কুচকুচে কালো টি শার্ট আর কালো ট্রাউজার। 6 ফুট 4 ইঞ্চি দীর্ঘ দেহের অধিকারী বাঁধন যখন মাথায় হেলমেট গড়িয়ে বাইক স্টার্ট দিল, তখন তার পেশিবহুল হাতের টানে টি শার্টের হাতাগুলো বাতাসের ঝপটায় উঠতে লাগলো। হেলমেটের কাচের ওপাশ দিয়ে স্লিপ তার তীক্ষ্ণ আর মায়াবী চোখ দুটো এক বিধ্বংসী সৌন্দর্যের জানান দিচ্ছে। গাড়ির গতি বাড়িয়ে সে যখন রাস্তার দিকে ঝড়ো বেগে এগিয়ে যাচ্ছিল, তাকে দেখে মনে হচ্ছিল কোনো এক রাজকীয় আগ্নেয়গিরি যেন ধেয়ে আসছে। এদিকে রূপার কলেজ ছুটি হলো। সব বান্ধবীর থেকে বিদায় নিয়ে সে ধীর পায়ে বাড়ির দিকে হাঁটতে লাগলো। কিছুটা পথ যেতে হঠাৎ আকাশের মুখ ভার হলো। মেঘের ঘনঘটাতে বোঝা যাচ্ছে এক ঝমঝমে বৃষ্টি নামবে। সত্যি সত্যি রিমঝিম বৃষ্টি নামা শুরু হলো। সে তড়িঘড়ি করে ব্যাগ থেকে নিজের ছোট্ট ছাতাটা মেলে ধরল, কারণ সে খুব ভালো করে জানে বৃষ্টিতে একটু ভিজলে তার ধুম জ্বর চলে আসবে। আর একবার জ্বর বাঁধাতে পারলে আম্মু এক গাদা বকুনি নিশ্চিত। সাবধানে হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তায় এক জায়গায় জমে থাকা কাদায় রূপার পা হড়কে গেল। মুহূর্তে ঠাস করে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। হাতের ছাতাটা ছিটকে দূরে সরিয়ে গেল, আর সুন্দর ধপধপে কলেজের ড্রেসটা কাদায় মাখামাখি হয়ে গেল। রূপা বিরক্তিতে মুখ কুঁচকে গর্জল, দূর ছাই, ঠিক এখানেই পড়তে হলো। বৃষ্টি ততক্ষণে আরো জোরে নামতে শুরু হলো। পুরো ভিজে জবুথবু হয়ে যাওয়ায় রূপার গাল বেয়ে বৃষ্টির পানি মিষ্টি শিরার মতো পড়ছে। সে উঠে দাঁড়িয়ে কাপড় থেকে কাদা ঝাড়ার ব্যর্থ চেষ্টা করে ছাতাটা হাতে তুলে নিল। বৃষ্টির ঝমঝম শব্দ, চারপাশে শীতল হাওয়া, রূপার মনটা হু হু করে নেচে উঠল। তার খুব ইচ্ছে হলো বৃষ্টির ধারায় একটু নাচতে। সে একবার ডান বামে আড়াল করে তাকিয়ে, ধারে কাছে কেউ নেই, শুধু দু একটা গাড়ি শা শা করে রাস্তা দিয়ে পাড়ায়, ব্যাস। আর পায় কি? রূপা নিজের হাতের ব্যাগটা একবার ডান হাতে আর একবার বাঁ হাতে ঘোরাতে ঘোরাতে ছোট্ট বাচ্চার মতো নেচে নেচে বাড়ির দিকে এগিয়ে যেতে লাগলো।
তার চপলতা, বৃষ্টির আনন্দ যেন এক মুহূর্তে সব বিরক্তি মুছে দিল। রূপা বৃষ্টির তালে তালে নাচতে নাচতে খিলখিল করে হেসে গেয়ে উঠতেই লাগলো সেই লোকগীত। বাগানটায় রহিছে খালি, হায় খালি, কোথায় পাবো সুজন মালি। সে জানে এই পাগলামি দেখার মতো কেউ এই নির্জন রাস্তা নেই, তাই সে মনের আনন্দে বৃষ্টির জল মেখে আর ছাতা মাথার উপর বনবন করে ঘুরিয়ে নেচে নেচে বাড়ির দিকে এগোলো। বৃষ্টির ধারাগুলো তার চোখে মুখে যেন এক সতেজতা এনে দিচ্ছিল। সৃষ্টিকর্তা যেন আজ তার গানের প্রতিটা কলি পূর্ণতা দেওয়ার জন্য অঝোর ধারায় এই বৃষ্টি নামেছে। আর রূপার এই নির্মল পাগলামি দেখার জন্য রাস্তার মোড়ে কাউকে পাঠিয়ে দিছে। রাস্তার ঠিক ধারেই বাইকটা হেলান দিয়ে দাঁড়িয়েছে বাঁধন। মাথায় এখনো হেলমেট পরা থাকলেও গ্লাসটা তোলা। সে ইচ্ছে করে বাইক থামিয়ে এই অঝোর বৃষ্টিতে ভিজছে। অনেক বছর পর বাইরে থাকার কারণে এমন ঝমঝমে বৃষ্টিতে ভেজা হয় না। আজ কেন জানি এই ভেজাটা খুব ভালো লাগছে। বৃষ্টির তেড়ে কালো টি-শার্টটা ভিজে শরীরের সাথে লেপ্টেছে, আর তার জিম করা সুঠাম দেহের প্রতিটি পেশিকে আরও নিখুঁত আর বলিষ্ঠ করে ফুটিয়ে তুলছে। বাঁধন চুপচাপ আকাশপানে মুখ তুলে বৃষ্টির স্পর্শ অনুভব করছিল। হঠাৎ মুখ নামিয়ে সামনের দিকে তাকাতে তার হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সে অদ্ভুত শিহরণ বয়ে গেল তার সিদ্ধারবে। সামনে এক কিশোরী মেয়ে, যার কাঁধে স্কুল ব্যাগ। শুভ্র কলেজের ড্রেস কাদায় মাখামাখি হয়েছে, কিন্তু তাতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। তার মেঘের মতো কালো লম্বা দুটো বেনুনি দুপাশে দোল খাচ্ছে। হাতে ধরা ছাতাটা ডানে বাঁয়ে দুলিয়ে সে কোনো মতে রূপকথা রাজকন্যার মতো নেচে নেচে এগিয়ে আসছে। বাঁধন অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখল বৃষ্টির প্রতিটি ফোঁটা যখন রূপার হাসি খুশি মুখে এসে পড়বে, তখন তাকে কোনো অপার্থিব পরীর মতো লাগবে। রূপার গালে টোল আর হাসির সময় উকি দেওয়ায় সেই ছোট্ট ক্যাচদারটা যেন এক অদ্ভুত সারল্য ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। আর দুলে ওঠা বেনুনি বৃষ্টির ঝাপটায় চোখে বুঝে আসা আপন মনে গেয়ে ওঠা এক গানের সুর মিলিয়ে এক মায়াবী পরিবেশ তৈরি করলো। রূপা যখন বৃষ্টির তালে পা মেলে ছাতাটা মাথার উপর বনবন করে ঘোরাচ্ছে, তখন তার চারপাশে কাদা আর বৃষ্টি যেন এক ছন্দময় উৎসবে মেতেছে। বাঁধন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার সেই গম্ভীর হৃদয়ে যেন প্রথমবারের মতো কোনো এক চপল হাওয়া দোল লাগলো। এই প্রথম কোনো এক অজানা মেয়ে তার সমস্ত মনোযোগ কেড়ে নিয়েছে, যাকে দেখে মনে হচ্ছে সে যেন বৃষ্টির ধারায় মিশে থাকা এক জীবন্ত কবিতা। বাঁধনের তীক্ষ্ণ মায়াবী চোখ দুটো হেলমেটের গ্লাসের উপাস থেকে অপলকভাবে এই বিধ্বংসী সুন্দরী সাক্ষী হয়ে রইল। কথায় আছে না, ভাগ্য খারাপ থাকলে যে কোনো জায়গায় তার ফলাফল হয়। রূপার বেলা তো ঠিক তাই হলো। সে যখন আনন্দের অতিশয্যে ছাতাটা গোল করে ঘোরাচ্ছিল, ঠিক তখনই কাদা পিছলে গিয়ে দ্বিতীয়বারের মতো ধপাস করে আছাড় খেল। বাদল নিজের অজান্তে নিজের বাইক ছেড়ে এগিয়ে এলো। সে নিজেও জানে না কেন সে এগিয়েছে, কিন্তু এই মেয়ের চপলতা আকস্মিক পড়ে যাওয়া যেন তাকে চুম্বকের মতো টেনে নিল। রূপা এবার হাঁটুতে বেশ ভালো চোট পেয়েছে। সে ব্যথায় কুঁকড়ে গিয়ে কাকিয়ে ওঠার চেষ্টা করে। ঠিক তখনই বাঁধন তার সামনে এসে দাঁড়ালো। কালো টি-শার্টে ভেজা পেশিবহুল শরীরে দু হাত ঢুকিয়ে বেশ গম্ভীর করে বলল, বেশি লাফালাফি করলে এমনই হয়। অচেনা এক পুরুষের গম্ভীর আর পুরুষত্ব কণ্ঠস্বর শুনে রূপা চমকে উঠল। সে ব্যথায় কুঁচকে মুখটা তুলে তাকালো। সামনে দাঁড়িয়েছে এক বিশালদেহী পুরুষ, যেন এক তালগাছ। যেমন লম্বা তেমনই শরীরের গঠন আর রাজুকি গেটআপ। তবে মাথায় হেলমেটে থাকায় রূপা বাঁধনের মুখটা দেখতে পাচ্ছে না। শুধু হেলমেটের কাচের ওপাশ থেকে একজোড়া তীক্ষ্ণ ও মায়াবী চোখ তার নজরে এলো। সেই চোখ জোড়া দেখা মাত্র রূপার বুকের ভেতরটা ধক করে উঠল। হেলমেটের গ্লাসের ওপাশে একজোড়া গভীর কালো কুচকুচে চোখের মণি, যা মখমলের মতো মসৃণ অথচ আগ্নেয়গিরির মতো উত্তপ্ত। ঘন কালো পাপড়িগুলো বৃষ্টির ছোঁয়ায় ভিজে একে অপরের সাথে লেপ্টে আছে, আর তার উপরে একজোড়া ঘন ভুরু শিল্পীর নিখুঁত তুলিতে আঁকা। এক মুহূর্তের জন্য রূপার স্পন্দন থেমে গিয়ে আরও দ্বিগুণ বেগে ধুকপুক করতে লাগলো। এই পুরুষটির চোখের মণি আর স্লিপ করা ভ্রুর রহস্য চাহনি রূপাকে যেন সম্মোহিত করে তুলল। রূপা অজান্তে সব ব্যথা ভুলিয়ে গিয়ে হা করে বাঁধনের গভীর ও মায়াবী চোখের দিকে তাকিয়ে রইল। সে যেন ভুলেই গেল সে কাদায় মাখামাখি হয়ে রাস্তায় পড়ে আছে। বাঁধন এই অচেনা মেয়েটিকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে বিরক্তিতে ভুরু কুঁচকে তাকালো। তার বাম ভুরু সেই নিখুঁত
স্লিট করা কাটা দাগটা কুঁচকে যাওয়া আছে তাকে গম্ভীর রহস্যময় দেখাচ্ছে। সে তার পকেট থেকে হাত বের করে তীক্ষ্ণ দৃষ্টিতে রূপার দিকে তাকিয়ে গম্ভীর করে শুধল, ডু ইউ নো মি? মুহূর্তের উপর হুঁশ ফিরল। সামনে এত সুন্দর হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে সে চট করে চারিদিকে তাকালো। আশেপাশে জনমানবের নিস্তব্ধ রাস্তা, শুধু বৃষ্টির যেন। রূপার মনে সন্দেহের দানা বাঁধল। এই ভর দুপুরে জনশূন্য রাস্তায় এমন নায়ক সুপুরুষ হুট করে কোত্থেকে উঠে হলো। তার মনে হলো এ নিঘাত কোনো ভূত। নিশ্চয় তাকে একা পেয়ে এত সুন্দর পুরুষের রূপ নিয়ে তার ঘাট মটকাতে এসেছে। ভয়ে রূপার শরীর হিম হয়ে এলো। সে আবার চারিদিকে তাকালো, কিন্তু বৃষ্টির ঝাপটায় আর কিছু দেখা যাচ্ছিল না। সামনে তাকিয়ে সে আবার ভাবল, পুরুষটা আসলে অনেক সুন্দর। যার ঘন পাপড়ি ঘেরা সেই চোখ জোড়া, স্লিট করা ভুরু, এই সামান্য চোখ জোড়া যে কোনো মেয়ের মন কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মনের কোণ থেকে কুডাক দিয়ে উঠল, এ তো মানুষ না ভূত। ভাবতে রূপা এক ঝটকে উঠে দাঁড়ালো। বাঁধন কিছু বুঝে ওঠার আগে রূপা নিজের হাতটা তুলে নিয়ে একদৌড়। তবে যাওয়ার আগে সে বড় বড় করে চিৎকার দিল আর ভূতের মন্ত্র পড়ার মতো করলো, ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, আল্লাহ আমার সাথে আছে, ভূত পুরুষ করবি তুই আমার কি? বাঁধন রাস্তার মাঝখানে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল, তার তীক্ষ্ণ মায়াবী চোখ জোড়ে একরাশ বিস্ময়। কি হলো ঠিক এইমাত্র? এই মেয়ে তাকে দেখে এভাবে ঝড়ের বেগে দৌড়ালো কেন? আর যাওয়ার আগে ওসব কি ভূত দেখার মতো অদ্ভুত সব মন্ত্র? তার মানে কি মেয়েটা তাকে অতৃপ্ত আত্মা ভেবে বা ভূত ভেবে? ভাবতে বাঁধনের পাথুরে গাম্ভীর্য ভেঙে ঠোঁটের কোণে এক চিলতে অকৃত্রিম হাসি ফুটল। তার মতো এমন বিধ্বংসী প্রভাবশীল পুরুষ, যাকে এক পলক দেখার জন্য মেয়েরা রীতিমতো পাগল হয়ে থাকে, সেখানে এই কাদামাখা মেয়েটা তাকে ভূত ভেবে ভয়ে মন্ত্র পড়তে পড়তে পালালো। নিজের অজান্তে বাঁধনের মুখ দিয়ে বেরিয়ে এলো, স্টুপিড গার্ল। সে মাথা থেকে হেলমেটটা খুলে বাইকের উপর রাখলো। বৃষ্টির অবাধ্য ফোঁটাগুলো তার ফর্সা মুখে আছড়ে পড়ছে, আর সেই স্লিট করা ভুরু বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সে দূর থেকে রূপার দৌড়ানো পালানো পথের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে আবারও বিড়বিড়, বোকা মেয়ে। ওস্তাদ, অনেক কষ্টে সব খোঁজ নিয়েছি, মেয়েটার নাম রূপা, আমাদের আনন্দ মোহন কলেজে পড়ে। শুনলাম মেয়েটা তার সৎ বাবার বাড়িতে থাকে। তার সৎ বাবার নাম আহসান রহমান। ব্রিজের রেলিংয়ের উপর আয়েশ করে বসে সিগারেট ইশতিয়াক আপন গতিতে সিগারেট টানছিল। রনির কথা শুনে ঠোঁটের কোণে এক পৈশাচিক অথচ শুষ্ক হাসি ফুটল। ঠোঁটের কোণে সিগারেটটা চেপে রেখে বিড়বিড় করলো, রূপা, নামের মতোই রূপবতী। রনি কিছুটা অবাক হলো। বস, আপনি কি ওই পিচ্চি মেয়েটার প্রেমে পড়লেন? ইশতিয়াক হাসলো, তারপর ধোয়া ছেড়ে বুকের বাম পাশে হাত দিয়ে ইশারে বসলো, পাগল হয়ে গেছে রে রনি। ওই মেয়েকে এই পাষাণ হৃদয় তুফান তুলে দিছে। ও মায়া, মায়া গো ওস্তাদ, আপনি তাহলে সত্যি সত্যি দিওয়ানা হয়ে গেছেন? হ্যাঁ, ইশতিয়াক শক্ত গলায় বলল। এতদিন আমার কাজ ছিল, যারা আমার সামনে বড় আঙ্গুল তুলতো তাদের আঙ্গুল কেটে ছোট করা, আর এখন আমার একমাত্র লক্ষ্য ওই মেয়েটাকে আমার জীবন সঙ্গিনী করা। রনি ইতস্তত, কিন্তু বস, ওর চোখে তো আপনি অলরেডি খারাপ হয়ে গেছেন। এখন কি আপনাকে আদৌ পছন্দ করবে? ইশতিয়াক নিজের বুড়ো আঙ্গুল দিয়ে কপাল চুলকে তাচ্ছিল্য শুরু করলো, সেটা আমার দেখার বিষয় না। ওরে ভালো লেগেছে, ওরে চাই মানে আমার চাই, সেটা আদর দিয়ে হোক আর জোর করে। রনি পুনরায় কিছু বলতে যাবে, কিন্তু ইশতিয়াক হাত তুলে তাকে থামিয়ে দিল। সে দুহাত ব্রিজের রেলিংয়ের উপর হেলান দিয়ে মুখটা আকাশের দিকে তুলে চোখ বন্ধ করলো। অঝোরে বৃষ্টি সেই আবহে মুহূর্তে তার চোখের মায়ে ভেসে উঠল রূপার সেই মায়াবী হাসিমাখা মুখ। ইশতিয়াক চোখ বন্ধ করে নেশাগ্রস্ত মতো গেয়ে উঠল, পরীর মুখে মিষ্টি হাসি দেখতে চমৎকার, এক নিমিষে কায়ড়ে নিল মনটা যে আমার। রূপা পানিতে পা রাখতে রজনী রহমান তার কাদামাখা ভুতড়ে দখা দেখে কপালে হাত দিয়ে চিৎকার করলো, এই দশা কেন তোর? রূপা চোরের মতো মুখ করে আমতা আমতা করে বলল, ও মা, ভুলে পড়ে গেছিলাম। মন মানে পড়েছিস মানে? তোর কি চোখ দুটো নেই, দেখে চলতে পারিস না? রজনী রহমার কণ্ঠের ঝাঁজ যেন বেড়েই উঠল। রূপা অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে খুব ভালো করে জানতো বৃষ্টির দিনে এই কাদামাখার মাসুল তাকে বকুনি দিয়েই দিতে হবে। ঠিক তখনই আহসান রহমান দোতলা থেকে নিচে নামলেন। রূপাকে ওভাবে কুঁকড়ে যেতে থাকতে দেখে তিনি রজনীর উদ্দেশ্যে মোলায়েম স্বরে বললেন, আহ, ওকে বকছো কেন? কলেজ থেকে আসতে না আসতে শুরু করে দিলে তো কী করবো? দেখেন না বৃষ্টিতে ভিজে কি জঘন্য অবস্থা করছে নিজের, আবার জ্বর আসলে আমার মন হবে। রজনী রহমান গজগজ করতে করতে রান্নাঘরের দিকে চলে গেলেন।
আহসান রহমান রূপার মাথায় হাত রেখে বললেন, যাও মা, ঘরে গিয়ে ঝটপট গোসল করে নাও, নাহলে কিন্তু শরীর খারাপ করবে। রূপা দ্রুত নিজের রুমে পালিয়ে গেল। শাওয়ারের নিচে দাঁড়িয়ে তার মাথা থেকে সেই মায়াবী চোখজোড়া সরছে না। গোসল সেরে ভেজা ড্রেসটা ব্যালকনিতে শুকাতে গিয়ে সে অবসন্ন শরীরে বিছানায় গা এলো। চোখ বন্ধ করতে সেই রাস্তার ধারে বিধ্বংসী পুরুষের চাহনি আর চোখের সামনে জীবন্ত হয়ে উঠল। রূপা ধড়ফড় করে চোখ মেলে তাকালো। কি হচ্ছে এসব? কেন ওই ভূত পুরুষের চাহনি তাকে তাড়া করে ফিরছে? সে নিজেকে শান্ত করে পুনরায় চোখ বন্ধ করলো, কিন্তু আবার সেই স্লিট করা ভুরু আর নিশাতুর গভীর চোখ জোড়া তাকে সম্মোহিত করলো। রূপার ভেতরে এক অদ্ভুত ছটফটানি শুরু হলো। মনে মনে ওই চোখ জোড়া তার শিরায় শিরায় কোনো এক বিষাক্ত নেশা ধরিয়ে দিচ্ছে। মুহূর্তে তার সারা শরীর জ্বলে উত্তপ্ত হয়ে উঠল। সে অসংখ্যভাবে বিড়বিড় করে উঠল, ওই পুরুষ খুব ভয়ঙ্কর, ওই চোখ জোড়া বড় ভয়ঙ্কর। এদিকে বাঁধন এসেছে খুশিতেই প্রায় নাচতে নাচতে শান্তার রুমে ঢুকলো। বাঁধন তখন বিছানায় আতশোয়া হয়ে ফোনে স্ক্রল করছিল। শান্তা দরজায় দাঁড়িয়ে আহ্লাদে গেল, বাঁধন ভাইয়া কেমন আছো? অচেনা এক মেয়ের কণ্ঠস্বর শুনে বাঁধন ফোন থেকে চোখ সরিয়ে সামনে তাকলো। শান্তাকে চিনতে পেরে নির্লিপ্ত বলে, তুই শান্তা না? কিন্তু শান্তা উত্তর দিতে ভুলে গেছে। তার সামনে 6 ফুট 3 ইঞ্চির এক জ্যান্ত গ্রিক দেবতা বসেছে। জিম করা সেই সুঠাম দেহ, পৌরুষত্ব গাম্ভীর্য দেখে সে বাকরুদ্ধ। সে অপলক দৃষ্টিতে বাঁধনের দিকে তাকিয়ে। বাঁধন বিরক্তিতে ভুরু কুঁচকাল। তার সেই স্লিট করা ভুরুজোড়া কুঁচকে যাওয়ায় তাকে আরো ভয়ঙ্কর সুন্দর দেখালো। সে অত্যন্ত কর্কশ ও গম্ভীর গলায় ধমক দিল, চোখ নামাও। শান্তা চমকে উঠে অবিশ্বাস্য স্বরে বলল, বিড়বিড় করলো, আপনি কি সত্যি আমার চাচাতো ভাই? বাঁধন মেজাজটা এবার বিগড়ে গেল। সে বিছানা থেকে নেমে টাওয়াল কাঁধে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ল। যাওয়ার সময় তার ছেলের সাথে ছুড়ে দিল, তোর বাপ ভাইকে গিয়ে জিজ্ঞাসা কর আমি কে। শান্তা ঝড়ের বেগে রূপার রুমে গেল। সেখানে গিয়ে রজনী রহমান রূপার কপালে ভেজা জলপট্টি দিচ্ছে আর বিরতিহীন বকে যাচ্ছে। রূপার এই অবস্থা থেকে শান্তা অবাক। কি হয়েছে চাচি? ওর মাথায় পানি দিচ্ছ কেন? রজনী রহমান ক্ষোভ উগরে দিয়ে বলল, সাধে কি আর দিচ্ছি, আবার জ্বর বাঁধিয়ে বসেছে। কতবার বলেছি বৃষ্টিতে ভিজবে না, কিন্তু আমার কথা কি ওর কানে যায়? আমি যখন মরে যাব তখন বুঝবে। রজনী রহমান প্রতিটি শব্দে রূপার উপরে জমে থাকা রাগ স্পষ্ট ফুটে উঠছিল। রূপা তখনও চোখ বন্ধ করে পড়েছে। জ্বরে শরীর পুড়লে তার মস্তিষ্কে কেবল সেই রাস্তার মোড়ে দেওয়া পুরুষটির রাজকীয় অবয়ব আর স্লিট করা ভুরু নিচে থাকা মায়াবী চোখ জোড়া ঘুরপাক খাচ্ছে। সে বারবার মাথা ঝাড়া দিয়ে সেই চিন্তা ঝেড়ে ফেলতে চাইছে, কিন্তু অমোঘ আকর্ষণ বারবার সেই দৃশ্যে ফিরিয়ে এনেছে। রজনী আহমদ জলপট্টি দিয়ে কিছুক্ষণ পর গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেলেন। শান্তা এতক্ষণ পাশে চুপচাপ বসেছিল, এবার সুযোগ পেয়ে রূপার গা ঘেঁষে বসলো। রূপা উঠে আতশোয়া হয়ে শান্তা উত্তেজনায় ফেটে পড়ল, রূপা জানিস কি হয়েছে? রূপা জ্বরের ঘোরে ভাঙা গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি না একটু আগে বাঁধন ভাইয়ের সাথে দেখা করেছিলাম, ও খোদা কি হ্যান্ডসাম, বিশ্বাস করবি না। আমি তো বিশ্বাস করতে পারছি না যে আমার চাচাতো ভাই এত হ্যান্ডসাম। আমি তো এক দেখাতে পুরো ক্রাশ খেয়ে গেছি। শান্তার মুখে বাঁধন ভাইয়ের কথা শুনে রূপার চোখ জোড়া বড় হয়ে উঠল। সকালে শুনছিল বড় ভাই আসবে, কিন্তু দুর্ঘটনা আর জ্বরের তোরে সব ভুলে গেছে। সে কাঁপা কাঁপা শরীর বিছানা থেকে নামতে গেলে শান্তা হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস? ভাইয়ের সাথে দেখা করতে। আমি তো ভুলেই গেছিলাম যে আজ বাঁধন ভাই আসবে, চল আমি যাব। শান্তাও তাল মেলালো। রূপা আর শান্তা পা টিপে টিপে বাঁধনের রুমের দিকে এগোতে লাগলো, কিন্তু রুম থেকে বের হতে যমদূতের মতো সামনে পড়লেন রজনী রহমান। রূপাকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অগ্নিশর্মা হয়ে বললেন, কোথায় যাস? এই অবস্থায় তোকে না বলে গেলাম এক চুলো লড়বি না। রূপা মিনমিন করে বলল, আম্মু, বাঁধন ভাই এসেছে আর আমি এখন ওনাকে একটা কথা বলতে পারলাম না। ওনাকে তো আমি কখনো দেখিনি, তাই একটু দেখা করতে যাচ্ছি। রজনীর চোখ রাঙিয়ে গর্জে উঠল, রুমে যা, এখনই যা বলছি। রূপা ভীষণ অবাক, এমন করছো কেন মা? ভাইয়ের সাথে তো দেখা করব। আমি না করছি, রুমে যা বলছি। রজনী কঠোর কণ্ঠে অদ্ভুত কঠোরতা। রূপা এবার কিছু বলতে চাইলে রজনী আর সহ্য করলেন না। তিনি হ্যাঁচকা টানে রূপাকে রুমে ঢুকিয়ে দিয়ে বাইরে থেকে সশব্দে দরজা আটকে দিলেন। রূপা স্তব্ধ হয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে। তার মা কেন এমন অস্বাভাবিক আচরণ করলো সেটা বুঝতে পারল না। মনে মনে ভাবল, হয়তো শরীর খুব খারাপ বলে মা এমন কড়াকড়ি করছেন। একটু সুস্থ হলে নিশ্চয় দেখা করতে দেবেন। রাতের বেলা ডাইনিং টেবিলে নেমে এলো বাঁধন। পরনে অ্যাশ কালার টি শার্ট আর ছাই রঙের ট্রাউজার। চুলগুলো অবিন্যস্ত। প্রচণ্ড ঘুমের কারণে চোখ দুটো
একটু ফুলে ভারী হয়েছে। সে কারো দিকে না দেখে চুপচাপ নিজের জায়গায় বসে পড়ল। ডাইনিং টেবিলে পরিবারের সবাই উপস্থিত, কেবল রূপা ছাড়া। শান্তা নিজের সব লাজ লজ্জা বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো বাঁধনের দিকে তাকিয়েছে। এই সুপুরুষকে দেখার পর তার জীবনে একমাত্র কাজ। কিন্তু বাঁধন সেদিকে ভ্রুক্ষেপ করলো না। সম্পূর্ণ নীরবে সে খাওয়া শুরু করলো। খাওয়ার মাঝপথে আতিক রহমান বাঁধনের দিকে তাকে সরাসরি প্রশ্ন করলো, বাঁধন, তুই তো বাবার সাথে কথাই বলিস না কেন? বাঁধন কোনো উত্তর দিল না। সে যেমন নীরব ছিল তেমনই নিষ্প্রভ থেকে খেতে লাগলো। আতিক রহমান কিছুটা ক্ষুব্ধ হয়ে পুনরায় বলেন, বড়রা কিছু জিজ্ঞাসা করলে উত্তর দিতে হয়, এটা কি তুই শিখিস নি? বাঁধন এবার খাওয়া থামালো না, তবে মাথা নিচু রেখে অন্তত ঠান্ডা গলায় জবাব দিল, আমি এতিম। 14 বছর আগে মা হারানোর সাথে সাথে আমার বাবাও হারিয়ে গেছে। তাই আশেপাশে আমার কোনো বাবা আছে বলে আমি মনে করি না। বাঁধনের তপ্ত বাক্য শুনে আতিক রহমান পুনরায় কিছু বলতে যাচ্ছিল, কিন্তু এহসান রহমান হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন। এহসান রহমান এবার সরাসরি বাঁধনের চোখের দিকে তাকিয়ে ব্যথিত অথচ শক্ত গলায় প্রশ্ন করলো, আমি জানতাম তুই রাগী, কিন্তু তুই যে এতটা অভিমান আর ইগো নিয়ে চলিস তা আমার জানা ছিল না। এত রাগ তোর বাবার উপর? বাবার অপরাধ কি যে শুধু আরেকটা বিয়ে করছে এটাই? কিন্তু রজনী তোর সাথে কখনো খারাপ ব্যবহার করছে যে তুই তাকে পর ভাবিস? রজনীর সাথে কি তুই কখনো সৎ মায়ের কোনো আচরণ পেয়েছিস? কথা শেষ হতে বাঁধন হাতের আঙ্গুলে প্লেটের উপর স্থির হয়ে গেল। সে কোনো উত্তর দিল না, কোনো তর্কে জড়ালো না। সশব্দে চেয়ার ঠেলে উঠে গিয়ে হাত ধুয়ে কারো দিকে না থেকে গট গট করে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে গেল। হাজী রহমান অন্তত বিষণ্ণ এহসানের দিকে তাকিয়ে বলল, খাওয়ার মাঝে এসব কথা কেন বলতে গেলে? ছেলেটা না খেয়ে চলে গেল। এহসান রহমান আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি প্রায় কেঁদে ফেলার মতো অবস্থায় হাজী রহমানের দিকে তাকে হাহাকার করে বললেন, বাবা, আমি ওর বাবা হই। আমি কি ওকে দু একটা প্রশ্ন করতে পারি না? ও আমার সাথে কথা বলছে না, বাবা থাকা সত্ত্বেও নিজেকে এতিম বলছে, আর মানে আমাকেও পর করে দিচ্ছে। আমি একজন বাবা হয়ে এ অপমান সহ্য করি কিভাবে? এখন কি আমি বাবা হয়েও ছেলেকে কিছু জিজ্ঞাসা করতে পারবো না? সে অধিকার কি আমাকে দেবে না? পাশ থেকে আকাশ খিলখিল করে হেসে উঠল। তার এই আকস্মিক ব্যঙ্গাত্মক হাসির শব্দে বাড়ির সবাই স্তম্ভিত হয়ে অবাক চোখে তাকালো। হাজী রহমান ভুরু কুঁচকে তার দিকে তাকে ধমকের সুরে বলল, কি হয়েছে? তুই এভাবে হাসছিস কেন? আকাশ প্লেটে হাত নাড়াতে নাড়াতে তাচ্ছিল্যের সুরে বলল, চাচু কথা শুনে হাসি পাচ্ছে। চাচু কি বলল? সে ওর বাবা হয়, অথচ সেই বাবা 14 বছর আগে নিজের জন্মদাতা ছেলেকে সামান্য কারণে পুলিশে দিতে চেয়েছিল। সেই ভয়ে তো দাদা ওকে দেশ ছেড়ে বাইরে পাঠালো। কেন হলো হতো বাঁধনের জীবনে? ও কেন ওকে নিজের দেশ ছাড়তে হলো? কারণ রূপার মাথা ফাটিয়ে দিছিল। সবাই শুধু ওর রাগটা দেখলো, কিন্তু সেদিন ও কেন এমনটা করেছিল তার কারণ একবারও কেউ জানতে চায়নি। শুধু সবাই ওর রাগটা দেখলো। মানুষ এমনি এমনি এমন হয়ে যায় না। ভেতর থেকে মানুষ যখন মরে যায় তখনই সে জ্যান্ত লাশের মতো হয়ে যায়। সেটাই হয়েছে বাঁধনের সাথে। ও এখন নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছে। ও একা থাকতে পছন্দ করে। তাই আপনাদের সবার উচিত ওকে একটু ওর মতো থাকতে দেওয়া, ওকে ওর মতো বাঁচতে দেওয়া। মুহূর্তে এহসান রহমান একদম পাথরের মতো নিথর হয়ে গেলেন। আকাশের প্রতিটি কথা যেন বিষাক্ত তীরের মতো এক বুকলো। পুরো ডাইনিং টেবিল এক নীরবতায় নেমে এলো। এহসান রহমান আর সেখানে বসে থাকতে পারলেন না। তিনি হাত না ধুয়ে ধীর পায়ে নিজের রুমে চলে গেলেন। নিজের রুমে ব্যালকনিতে অস্থিরভাবে পায়চারি করছে শান্তা। তার মানে আকাশ ভাইয়া যা বলছে তা সত্যি। বাঁধন ভাইয়ের সত্যির উপর মাথা ফাটিয়েছিল। সে তো ভেবেছিল আকাশ ভাইয়া হয়তো মজা করছে, কিন্তু সে আজ প্রমাণ পেল এটা কোনো গল্প নয়, বরং এক ভয়াবহ বাস্তবতা। শান্তা আপন মনে বিড়বিড় করে বলতো, তার মানে কাকি রূপাকে এই কারণে বাঁধন ভাইয়ের ছায়া পর্যন্ত বাড়াতে দিতে চাচ্ছে না, কারণ বাঁধন ভাইয়া রূপাকে দু চোখে সহ্য করতে পারে না। ইস, কি রহস্যময় এক বাড়িতে বাস করি আমি। না জানি এই চার দেওয়ালের মাঝে আরও কত রহস্য লুকিয়ে আছে, যা এখন সামনে আসা বাকি। বাঁধন উম, আকাশ বাঁধনের রুমে আসলো। তাকে রুমে না পেয়ে সরাসরি ব্যালকনিতে চলে এলো। বাঁধন তখন বুকে হাত ভাঁজ করে একদৃষ্টিতে অন্ধকারের দিকে তাকিয়েছে। আকাশ আলতো করে ওর কাঁধে হাত রেখে নরম গলে বলল, না খেয়ে চলে আসলি যে? আকস্মিক ডাকে বাঁধন কিছুটা চমকে উঠল। সে তড়িঘড়ি করে চোখের পানি মুছে লম্বা শ্বাস নিল, কিন্তু আকাশের তীক্ষ্ণ নজর এড়াতে পারল না। আকাশ সরাসরি জিজ্ঞাসা করলো, তুই কাঁদছিস? বাঁধন নিজের সামনে নিয়ে নির্লিপ্ত স্বরে বলল, আরে না,
এমনি চোখে হয়তো কিছু পড়েছে। আকাশ হাসলো। সে বাঁধনের পাশে দাঁড়িয়ে বলল, তোর ন্যাংটা খালের ভাই আর বন্ধু আমি। আমার কাছ থেকে লুকিয়ে লাভ নেই। তুই যে কাঁদছিস সেটা আমি ভালো করে জানি। যাই হোক, খেয়ে না আসলি কেন? চল নিচে খেতে যাবি। বাঁধন মাথা নেড়ে অসম্মতি জানিয়ে বলল, না খাবো না, খিদে নেই। তুই যা এখান থেকে, আমার একা থাকতে ইচ্ছে করছে। আকাশ নাছোড়বান্দা। সে এক প্রকার জোর করে ওদের এই টানাটানির মাঝে হঠাৎ পাশের ব্যালকনিতে কেউ এসে দাঁড়ালো। আকাশ তখন বাঁধনের হাত ধরে টানছে আর বাঁধন সেটা ছাড়ানোর চেষ্টা করছে। ঠিক সেই মুহূর্তে বাঁধনের নজর গেল পাশের ব্যালকনিতে। উল্টো দিকে ফিরে একটা মেয়ে দাঁড়িয়েছে, পরনে বেগুনি রঙের টি শার্ট আর সাদা প্লাজো, পিঠে ছড়িয়ে হাঁটুর সমান লম্বা চুলগুলো হালকা বাতাসে খেলা করছে। বাঁধন কিছুটা অবাক হয়ে ভাবলো, তাদের বাড়িতে এই মেয়েটিকে। আকাশ সেদিকে তাকালো। বাঁধনকে সেই ব্যালকনির দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে নিচু বলল, ওটা রূপা, ওই যে ওখানে দাঁড়িয়েছে। মুহূর্তে বাঁধনের চোয়াল শক্ত হয়ে গেল। অতীতের সেই অভিশপ্ত স্মৃতিগুলোর জন্য সীসার মতো তার মগজে চারা দিয়ে উঠল। তার কোমল চোখে সেই কোমলতা নিমেষে কর্পূরের মতো উড়ে গিয়ে সেখানে জমা হলো একরাশ কঠিন। সে অন্তত গম্ভীর ও থমথমে গলা বলল, চল খেতে যাব। এদিকে রূপার জ্বরে শরীর যেন ভেঙে আসছে, আর সেই সঙ্গে অসহ্য মাথা ব্যথা। বিছানায় এপাশ ওপাশ করে ঘুম আসছে না দেখে শরীরটা একটু জুড়োতে টলমল পায়ে ব্যালকনিতে এসে দাঁড়ালো। কিন্তু ঠান্ডা হাওয়া শরীর জুড়ে মনটা শান্ত হচ্ছে না। তার মাথায় তখন ওই রাস্তার ধারে সুপুরুষের চিন্তা, যাকে তীক্ষ্ণ মায়াবী চোখজোড়া স্লিট করা ভুরু তাকে পুরো নেশায় ধরিয়ে দিচ্ছে। আগে কখনো কোনো পুরুষের চাহনি তাকে এভাবে অস্থির করে তোলেনি। রূপা আপন মনে বিড়বিড় করে উঠল, আবার যদি ওই ভূতের সাথে দেখা হয় তাহলে তাকে ঝাড়ু দিয়ে পেটাবো, ঘাড় মটকাবো। ভালো কথা তো বলে এত সুন্দর রূপ নিয়ে আসতে হবে কেন? কি সাংঘাতিক চোখ রে বাবা! চোখ যদি এতটাই সুন্দর হয় তাহলে ওনার চেহারা কেমন হবে? বলতে বলতে নিজের কপালে একটা হালকা থাপ্পড় বসিয়ে দিল। ধুর রূপা, যার চোখ এত মখমলে মসৃণ অথচ আগ্নেয়গিরির মতো উত্তপ্ত চেহারা তো অবশ্যই সুন্দর হবে। চোখ দেখেই তার চেহারার অবস্থা দেখলে তোকে রহমত বাড়ি না পেয়ে পাবনা পাগলে পাওয়া যাবে। পরদিন সকাল। খুন হয়েছে, এই দুই শব্দের আর্তনাদ পুরো আহ, এলাকা বাতাসে প্রবহিত হলো। মানুষের মুখে মুখে নানা কথা শুনেছে। পুলিশ এসেছে ঠিকই, কিন্তু আসল খুনিকে কোনো হদিশ পাচ্ছে না। বাঁধনদের বাড়ি থেকে মাত্র 3টা বাড়ি পরে এই বীভৎস কাণ্ড। খবর পাওয়া মাত্র বাঁধন সেখানে পৌঁছলো, কিন্তু দীর্ঘ 14 বছর দেশের বাইরে থাকায় এই এলাকার কাউকে চিনতে পারছে না। বাঁধন মুখে কালো মাস্ক পরে সেই বাড়িতে ঢুকলো। ড্রয়িং রুমে তখন মানুষ তিল ধরনের জায়গা নেই। সেখানে আহসান রহমান, আতিক রহমান, হাজির রহমান আর আকাশ দাঁড়িয়েছে। মেঝেতে সাদা কাপড়ে ঢাকা একটি নিথর দেহ পড়েছে। লাশের সামনে দুজন যুবক মাথা নিচু করে কাঁপছে আর কাঁদছে। একজন পুলিশ অফিসার তাদের জেরা করছে। বাদল নিঃশব্দে ভিড় ঠেলে লাশের দিকে এগোলো, কিন্তু তার গতিবিধি থেকে একজন পুলিশ কনস্টেবল পথ আটকে কর্কশ গলায় বলল, বলছি দূরে থাকেন, লাশের কাছে একদম যাবেন না, আমাদের তদন্তে চলছে, ডিস্টার্ব করবে না। বাঁধন বিন্দুমাত্র বিচলিত হলো না। সে শান্ত অথচ দৃঢ় কণ্ঠে পুলিশ কনস্টেবল বলল, জাস্ট 2 মিনিট। পুলিশ এবার বিরক্ত হয়ে গলার স্বর চড়িয়ে বলল, বলছি না লাশের কাছে যাওয়া যাবে না, কথা কানে যায় না। বাঁধন পিছু হটল না। সে কনস্টেবলের চোখের দিকে সোজাসুজি তাকে প্রশ্ন করলো, এটা তো মার্ডার কেস, তো আপনারা কি বুঝছেন যে খুনি ঠিক কীভাবে মেরেছে? বাঁধন এমন পাল্টা প্রশ্নে পাশে থাকা পুলিশ অফিসার উৎসুক হয়ে এগিয়ে এলেন। তিনি বাঁধনের সামনাসামনি দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে মেপে নিলেন। অফিসার কিছুটা সন্দেহের সুরে বললেন, ও এটা পুলিশের কাজ, পুলিশ করেছে, সময় হলে সবাইকে জানিয়ে দেওয়া হবে। তা মিস্টার আপনি কে? আর আপনি যে এত প্রশ্ন করছেন, খুনটা আপনি করেননি তো? বাঁধন তিলমাত্র বিচলিত না হয়ে অফিসারের চোখের দিকে তাকে শান্ত গলায় বলল, আপনাদের কাজ কি সত্য মিথ্যা যাচাই না করে কেবল অনুমানের ভিত্তিতে অন্যকে সন্দেহ করা? এর জন্য কি আপনাদের পুলিশের চাকরি দেওয়া হয়েছে? অফিসার এবার অগ্নিশর্মা হয়ে বাঁধনের খুব কাছে এগিয়ে গেলেন। এই ছেলে, তোমার সাহস তো কম নয়, তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো তা কি তোমার অন্তত ধারণা আছে? বাঁধন একটু দমে না গিয়ে আগের মতো নির্লিপ্তগুলো, হ্যাঁ আমি জানি, আমার সামনে দাঁড়িয়ে আছে পেশায় একজন পুলিশ যার মূল কাজ হচ্ছে দেশ সেবা করা। কিন্তু তিনি এখন এক মারাত্মক ভুল করে বসছেন, যার মাসুল পরে তাকে দিতে হবে। পুলিশ অফিসার এবার সত্যি চরম ক্ষেপে গেলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে থেকে আকাশ ভিড় ঠেলে এলে ঝটপটে এগিয়ে এলো। সে বাঁধনের হাত চেপে ধরে চাপসে বলল, কী সব
করছিস এসব? অযথা এই ঝামেলায় তুই নিজেকে জড়াচ্ছিস কেন? বাঁধন আকাশের কোনো কথা উত্তর না দিল। সে আকাশের হাত ছাড়িয়ে নিয়ে অন্তত ধীর স্থিরভাবে সেই যুবক দুটির সামনে গিয়ে দাঁড়ালো। তাদের চোখের দিকে গভীর দৃষ্টি তাকে সে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, যিনি খুন হয়েছেন তিনি আপনাদের কে হন? বড় ছেলে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে বলল, আমার মা হন। আমার মাকে খুন করছে আমার এই ছোট ভাই। পাশের ছেলেটির মুহূর্তে চিৎকার করে প্রতিবাদ করল, একেবারে মিথ্যে কথা, আমি মাকে খুন করিনি। দুজনে সবার উত্তেজিত হয়ে একে অপরকে দোষারোপ করতে ঝগড়া শুরু হলো। বাঁধন বিরক্তিতে বুড়িগুজকে অন্তত কর্কশ্বরে ধমক দিয়ে বলল, চুপ করেন একদম। রিমান্ডে নিলে সত্যি কোনটা এমনি এমনি বেরিয়ে আসবে। রিমান্ডের নাম শুনে দু ভাইয়ের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেল। বড় ভাই এক মুহূর্ত দেরি না করে চেয়ার ছেড়ে সরাসরি অফিসারের দিকে ছুটে গেলেন। তিনি অফিসারকে টেনে এক কোণে নিয়ে গিয়ে হাউমাউ করে কেঁদে পায়ে ধরে বললেন, স্যার স্যার আমাকে বাঁচান, আমাকে রিমান্ডে নেবেন না স্যার, আমি সহ্য করতে পারবো না, বাঁচান আমাকে। অফিসার সনিগ্ধ চোখে ভুরু কুঁচকে তাকালেন। তিনি গম্ভীর গলায় বললেন, বাঁচাবো মানে? খুনটা কি আপনি করেছেন? হ্যাঁ স্যার, আমি কাহিনী পরে বলবো, প্লিজ আপনি শুধু আমাকে বাঁচান। অফিসার এবার মেকি রাগ দেখে বললেন, তুই ভাবলি কি করে তুই খুন করবি আর আমি সব জেনে তোকে ছেড়ে দেবো? চল রিমান্ডে চল। ছেলে এবার মরিয়া হয়ে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, না স্যার, আমি টাকা দেবো আপনাকে, যত টাকা লাগে সব দেবো, তবু স্যার আমাকে রিমান্ডে নেবেন না। টাকার কথাটা যেতে অফিসের লোভে স্বভাবটা চাড়া দিয়ে উঠল। তিনি এদিক ওদিক তাকিয়ে গলার স্বর দিয়ে নিজস্ব কত দেবে। ছেলেটা যেন আকাশ হাতে পেল। সে দ্রুত হাতে বললেন, আপনি যত চান। ভেবে বলছে তো, হ্যাঁ স্যার, শুধু আমাকে বাঁচিয়ে রেখেন। রুম থেকে যখন ছেলেটা অফিসার বেরিয়ে এলেন, বাঁধন তখন দেওয়ালের সাথে হেলান দিয়ে নির্লিপ্ত ভঙ্গিতে নিজের হাতগুলোর দিকে তাকিয়ে সময় দেখছিল। অফিসারের সামনে বাঁধনকে সোজা হয়ে দাঁড়ালো, তার চোখে মুখে এক ধরনের শীতল অবকাশ। সে ধীর স্থির কণ্ঠে বিদ্রুপ শুরু, তা আপনার ঘুষের অঙ্কটা কি কমপ্লিট? কথাটা শেষ হতে অফিসার যেন বাজের মতো চমকে উঠল। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা হাঁটু তখনও থরথর করে কাঁপছে। অফিসের নিজেকে সামলে নিয়ে কোনো রকমের শুকনো ঢোক গিলে গজলে উঠল, কী সব বলছেন এসব? দেখেন, আপনি কিন্তু আইনের বিরুদ্ধে গিয়ে বড্ড বেশি বাড়াবাড়ি করছেন। আপনাকে আমরা হ্যারাস করতে বাধ্য হব। বাঁধন একটু ঘাবড়ালো না, বরং এক মুহূর্ত দেরি না করে নিজের ডান হাতটা অফিসারের দিকে বাড়িয়ে দিল। তার চোখে মুখে তখন এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ। সে অন্তত দৃঢ় ও গম্ভীর করে বলল, এই নিন করুন। বাঁধন এমন দুঃসাহস দেখে আশেপাশের মানুষগুলো রীতিমতো স্তম্ভিত হয়ে গেল। অফিসের নিজেও যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। এহসান রহমান দুশ্চিন্তায় পড়ে হাজির রহমানের দিকে তাকে ফিসফিস করল, আব্বু ওসব কী বলছে? পুলিশের সাথে কেন এরকম ব্যবহার করছে? না মানে রাগ আমার সাথে, কিন্তু পুলিশ কী করছে? এইরকম করছে কেন পুলিশের সাথে? অফিসের মুহূর্তে ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা হাসি ফুটিয়ে অন্তত তার ছেলের সুরে বলে, সাহস দেখাচ্ছেন? তাহলে তো আপনার সাহসের পরীক্ষাটা করতে হয়। বলেই তিনি পাশে দাঁড়িয়ে থাকা এক পুলিশকে আদেশ করলেন, ওকে হ্যারাস করেন। পুলিশ বাঁধনের দিকে এগোতে নিলে সাথে সাথে এহসান রহমান দ্রুত গিয়ে পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়ালেন। তিনি অন্তত অনুনয় করে পুলিশকে বললেন, দেখুন, আসলে আমার ছেলেটা একটু ওরকম, একটু বেয়াদবি করে ফেলছে, ওকে ছেড়ে দিন। বাঁধন পুলিশের চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকে অন্তত দৃঢ় ও তীক্ষ্ণ গলায় বললেন, আমি কোনো বেয়াদবি করিনি। উনি একটু আগে ঘরের ভিতরে গিয়ে চুপি চুপি ঘুষ খেয়ে আসলেন। এই সত্যটা এবার আমি সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলবো। বাঁধনের তপ্ত বাক্য শুনে অফিসার যেন মাথায় আকাশ ভেঙে পড়লেন। তিনি বিষম খেয়ে কেসে উঠলেন। তার কপালে মুহূর্তে অপরাধবোধ আর দুশ্চিন্তায় ভাঁজ পড়ে উঠল। এক পুলিশ কনস্টেবল তড়িঘড়ি করে তাকে পানি এনে দিলেন। পানি খেয়ে একটু ধাতস্থ করে অফিসার বাঁধনের দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বললেন, বেয়াদবি করার একটা লিমিট থাকে, আপনি সব লিমিট ক্রস করছেন। এর শাস্তি আপনাকে আজ হাড়ে হাড়ে পেতে হবে। ধরো একে। থানায় নিয়ে দুইটা জবরদস্তি ধরে দিলে পুলিশের সাথে মশকরা করার শখ মিটবে। অফিসে এসে একজন পুলিশ কনস্টেবল হিংস্র ভঙ্গিতে এগিয়ে এসে বাঁধনের দুই হাত টেনে ধরলেন। সে পকেট থেকে লোহার একটা হ্যান্ডকাপ বের করে সশব্দে বাঁধনের দুই কবজিতে পরিয়ে দিলেন। লোহার সেই বড় শীতল স্পর্শে বাঁধনের চোয়াল আরো শক্ত হয়ে গেল, কিন্তু তার চোখের মনেতে এক বিন্দু ভয়ের লেশমাত্র নেই। ছেলের এমন দশা দেখে এহসান রহমান আর্তনাদ করে উঠলেন। তিনি পাগলের মতো সামনে এগিয়ে এলে বললেন, আরে আরে, করছেন কি আপনারা? আমার ছেলেটাকে হাত করা পড়ছেন? ও তো বাচ্চা মানুষ, না বুঝে আবেগে বলেছে। ময়মনসিংহ আকাশ জুড়ে তখন ভোরের নরম আলো, ঘড়ির কাঁটা ঠিক সকাল 9টা। আনন্দমোহন কলেজের সেই ঐতিহাসিক
লাল ইটের দালানগুলোর উপর রোদের আভা পড়ে এক মায়াবী পরিবেশ তৈরি করছে। বিশাল রেন্ট্রি গাছগুলো ছায়ায় ঘেরা ক্যাম্পাসে তখন শিক্ষার্থীদের কালকারাতি মুখরিত। কলেজের সামনের গেটে ঠিক বাইরে নিজের বাইকে হেলান দিয়ে আয়েশ করে বসেছে ইস্তেক। পাশে তার সাঙ্গপাঙ্গরা দাঁড়িয়ে জটলা করছে। ইস্তেক তীক্ষ্ণ নজর দিকে কখন রূপা আসবে সেই অপেক্ষায় সে অস্থির। কলেজের সামনে হঠাৎ ইস্তেককে দেখে সাধারণ ছাত্রীদের মতো কানাঘুষো শুরু হয়ে গেছে। কারণ ইস্তেক সচরাচর কলেজে আসে না, এলেই কোনো না কোনো শোরগোল পড়ে যায়। অনেকদিন পর রূপাকে আসতে দেখে ইস্তেক কিছুটা বিরক্ত হয়ে বলল, কলেজ টাইম হয়ে যাচ্ছে, ও আসছে না কেন? পাশে থাকা রানী কাছামাছি করলে, আমি তো বুঝতে পারছি না ভাই। ইস্তেক আর দেরি করলো না, বাইক থেকে নেমে ঝাড়া দিয়ে বাড়িয়ে বলল, চল ভিতরে যাই, ওদের ডিপার্টমেন্টে কাউকে খুঁজে জিজ্ঞাসা করবো। ইস্তেক তার দলবল নিয়ে দাপটের সাথে কলেজে ঢুকলো। অনেক ছেলে ইস্তেকের দেখে সম্মিল করে বড় ভাই করে সালাম করলো, কিন্তু ইস্তেক সেদিকে ভ্রুক্ষেপ করল না। সে সরাসরি করিডোর দিয়ে এগিয়ে গেল। আসতে বারান্দায় এক কোণে সে কেয়া আর বৃষ্টিকে দাঁড়িয়ে থাকতে দিল। রূপার সাথে কাল এদের দেখা সে বলে চিনতে মোটেও সময় লাগলো না। সে সরাসরি গিয়ে তাদের সামনে বুক চিতিয়ে দাঁড়ালো। ইস্তেক এই হঠাৎ আবির্ভাবে কেয়া আর বৃষ্টি ভয়ে কিছুটা কুঁকড়ে গেল। ইস্তেক তাদের চোখের দিকে তাকিয়ে গম্ভীর করে বলল, তোমার বান্ধবী কই? বৃষ্টি কাঁপা গেলে আমতা আমতা করলো, বান্ধবী? কোন বান্ধবী? ইস্তেক বিরক্তিতে কপাল চুলকাতে চুলকাতে একটা বাঁকা হাসি দিয়ে বলল, ওই যে কি যেন নাম, হ্যাঁ রূপা কই? কে কাঁপা কাঁপা বলে বলল, ও তো আসেনি। ইস্তেক ভুরু কুঁচকাল, তার চোখে মুখে বিরক্তির ছাপ স্পষ্ট। সে সরাসরি জিজ্ঞেস করল, কেন আসেনি? কিছু বলেছে তোমাদের? কে আর বৃষ্টি দুজনে অসহায়ভাবে না সূচক মাথা নাড়ল। ইস্তেক আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে নিজের দলবল নিয়ে গটগট করে কলেজ থেকে বেরিয়ে এলো। ইস্তেক দৃষ্টি আড়ালে যেতে বৃষ্টি ফিসফিস করে কেয়ার দিকে তাকিয়ে বলল, এই ছেলে রূপাকে কেন খুঁজছে রে? কে আতঙ্কে ফ্যাকাশ হয়ে জবাব দিল, কেন খুঁজছে জানিস না? কাল কি ঝামেলা টানে করেছিল দেখলি? নিশ্চয় এই ছেলে রূপাকে মারার জন্য খুঁজছে। কাল কত করে বললাম যাস না, মেয়েটা শুনল না। এদিকে ইস্তেক তার দলবল নিয়ে সরাসরি রূপাদের বাসার সামনে এসে দাঁড়ালো। বেশ সুন্দর তিনতলা বাড়ি, উপরে ছাদ আর সদর দরজায় বড় গেট। গেটের উপর লেখা রহমান বাড়ি। ইস্তেক অস্থির হয়ে গেটের সামনে পায়চারি করছে। তার চোখ কখনো ছাদের দিকে, কখনো সারি সারি রুমের লাগোয়া ব্যালকনির উপর ঘুরে বেড়াচ্ছে। তার সারা শরীর অস্তিত্বের জন্য ছটফট করছে শুধু একবার রূপাকে দেখার জন্য। তীব্র জ্বরে গা পুড়ে যাচ্ছে রূপার, শরীরটা বিষিয়ে আছে। টলমল পায়ে বিছানা ছেড়ে কোনো মতে উঠেও দাঁড়ালো। চুলগুলো অবিন্যস্ত হয়ে পিঠের উপর ছড়িয়ে আছে। সে ওয়াশরুমে ঢুকে ব্রাশে পেস্ট নিয়ে দাঁত মাজতে মাজতে আলতো পায়ে ব্যালকনির দিকে এগিয়ে আসলো। একটু মুক্ত বাতাস পাওয়ার আশায় বাইরে পা রাখতে তার চোখ আটকে গেল। হঠাৎ তাদের বাসার ঠিক সামনে কালকে সেই ছেলেটাকে দেখে রিপা রীতিমতো কেঁপে উঠল আতঙ্কে। তার বিস্ময়ে সে উপর থেকে স্থির হয়ে তাকিয়ে। ঠিক সেই মুহূর্তে ইস্তেকের নজর চলে গেল উপরে সরাসরি রূপার চোখের উপর। রূপাকে দেখা মাত্র ইস্তেকের ঠোঁটের কোণে এক চওড়া হাসি উঠল। সে হাত নাড়িয়ে রূপাকে ইশারায় হাই জানালো। মুহূর্তের মধ্যে সেই খুনির বাড়ির পুলিশ গাড়ি এসে থামল। জিপ থেকে স্বয়ং ওসি সাহেব নামলেন। তাকে দেখা মাত্র সব পুলিশ অফিসার সটাং হয়ে স্যালুট দিলেন। কিন্তু ওসি সাহেবের নজর গেল পাশে দাঁড়িয়ে থাকা সেই সুদর্শন যুবকের দিকে, যার হাতে চকচকে লোহার হ্যান্ডকাপ পরানো। তিনি ভুরু কুঁচকে দায়িত্বপ্রাপ্ত অফিসারের দিকে গম্ভীর করে বললেন, কী হয়েছে? একে হ্যারাস কেন করছো? অফিসার কিছুটা আমতা আমতা করে বললে, স্যার চরম বেয়াদবি করছে, লিমিট ক্রস করে আমার নামে উল্টোপাল্টা কথা বলছে। ওসি সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, করেছেটা কি সে? অফিসে তখন বাঁধনের সব কথা আর তর্কের বিষয়গুলি বিস্তারিত বললেন। সব শুনে ওসি সাহেব বাঁধনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে বললেন, এই ছেলে, তোমার সাহস তো কম নয়, পুলিশের সাথে মশকরা করো। এহসান সাহেব ওসির দিকে অন্তত কাতর হয়ে তাকিয়ে বললেন, দেখুন স্যার, আমার ছেলেটা একটু জেদি স্বভাব, প্লিজ ওকে ছেড়ে দিন। ওসি সাহেব কোনো কথা না বলে বাঁধনের খুব কাছে এসে দাঁড়ালেন। তারপর আদেশ করে বললেন, তোমার মাস্কটা খোলো তো। বাঁধন নির্বিকার ভঙ্গিতে নিজের মাস্কটা সরিয়ে ফেললেন। মাস্কটা সরাতে বাঁধনের পূর্ণ চেহারা সামলে এলো। বাঁধনের মুখটা দেখাতে ওসি সাহেবের হাত থেকে লাঠিটা পড়েই যাচ্ছিল। তার চেহারা কাঠিন্য উধাও হয়ে চরম আতঙ্ক আর সম্মান ভর করলো। তিনি আর এক মুহূর্ত দেরি না করে তড়িৎ গতিতে বাঁধনকে সেলুট ঠুকে কাঁপা কাঁপা বললেন, স্যার আপনি এখানে এই অবস্থায়? উপস্থিত সবার চোখ বিস্ময়ে চরকাশ। পুলিশ অফিসার তো রীতিমতো ভড়কে গিয়ে ওসির দিকে তাকে তোতলাতে তোতলাতে বলল, স্যার
ওকে স্যার বলছেন। ওকে ওসি সাহেব রাগে ভয়ে অফিসারের দিকে চিৎকার করলেন, আরে গাধা কী করলি? ইনি তো আমাদের শহরের নতুন এসপি স্যার, যিনি কিছুদিন আগে বিসিএস শেষ করে 1 বছরের কঠিন ট্রেনিং নিয়ে এই পদে নিযুক্ত হয়েছেন। আজ ওনার আমাদের জেলায় জয়েন করার কথা ছিল। ইনি সেই অফিসার। পুলিশ এক ধাক্কায় স্তব্ধ হয়ে গেল। আহসান রহমান পাথরের মতো দাঁড়িয়ে রইলেন। যে ছেলেকে পুলিশ অপরাধী ভেবে ধরে নিয়ে যাচ্ছিল সেই এখন পুরো জেলার পুলিশের প্রধান। বাঁধনের ঠোঁটের কোণে তখন আর রহস্যময় শীতল হাসি লেগেছিল। সাথে সাথে উপস্থিত সব পুলিশ সদস্য একসাথে শটাং হয়ে দাঁড়িয়ে বাঁধনকে সেলুট জানালো। পুলিশ অফিসার নিজেও এবার ভয়ে ঘামতে শুরু করেছেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তিনি বাঁধনের দিকে তাকিয়ে হাত জোর করে কাঁপা গলায় বললেন, সরি স্যার, আমি আপনাকে চিনতে পারিনি। বড় ভুল হয়ে গেছে স্যার, প্লিজ ক্ষমা করবেন। বাঁধন এবার তার শীতল ও ভারী কণ্ঠ বলা শুরু করলো। তার প্রতিটি যেন কমান্ডিং পাওয়া যাচ্ছে। সে সরাসরি অফিসারের চোখের দিকে তাকিয়ে সরাসরি বলল, মানুষ ভুল করে বলে তার জন্য ক্ষমার জায়গা। আমি আপনাকে শুধরানোর একটা সুযোগ দিতে চাই। নিজেকে বদলে ফেলুন অফিসার, আর মনে রাখবেন পুলিশের কাজ মানুষকে সেবা দেওয়া, ক্ষমতার ব্যবহার করে হ্যারাস করা না। যদি সম্মান করে চাকরি করতে চান তবে এই কেসটা আপনার হাতে দিলাম। এই দুজন ছেলেকে জেলে নিয়ে এমনভাবে জেরা করবেন যেন সত্যিটা বেরিয়ে এসে 3 দিনের মধ্যে আমার আসল খুনি চাই। আর লাশকে কীভাবে মারা হয়েছে তার মেডিকেল রিপোর্ট 24 ঘন্টার মধ্যে আমার টেবিলে দেখতে চাই। ক্লিয়ার? ওসি সাহেব সোজা হয়ে দাঁড়িয়ে দরাজ গেলেন, ইয়েস স্যার, আমরা এখনই কাজ শুরু করব। পুলিশ অফিসার হুড়মুড় করে এগিয়ে এসে বাঁধনের হাত থেকে হ্যান্ডকাপ খুলে দিলেন। বাঁধনের এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না, কারো দিকে না তাকিয়ে কোনো উত্তর না দিয়ে বুক চিতে বড় বড় পা ফেলে বাড়ির দিকে এদিকে এদিকে এহসান রহমান, হাজি রহমান, আতিকুর রহমান, আকাশ সবাই তখন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। যা দেখলো যা শুনলো সব কিছু যেন তাদের মাথার উপর দিয়ে গেল। শুধু এতটুকু কানে বাজছে যে বাঁধনে এই শহরের নতুন এসপি। এহসান রহমান ভাবতে পারছেন না তিনি 14 বছর আগে রাগের মাথায় পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিল সেই ছেলে এখন গোটা জেলার প্রধান রক্ষক। পুরো এলাকা এখন অদ্ভুত স্তব্ধতা নেমেছে। 5 দিন কেটে গেছে। রূপা এখন শারীরিকভাবে সুস্থ বোধ করছে, তবে গত 5টা দিন তার উপর দিয়ে একটা তুফান বয়ে গেছে। টানা 5 দিনের জ্বরে বিছানায় পড়েছিল। এত দীর্ঘ সময় জ্বর এর আগে কখনো থাকেনি, কিন্তু এইবার শরীরটা যেন কিছুতেই সায় দিচ্ছিল না। এদিকে বাঁধন যে এই শহরের নতুন এসপি রূপা ছাড়া রহমান বাড়ির সবাই জানে। এহসান রহমান নিজের করা ব্যবহারের কথা ভেবে এখন ছেলের সামনে যেতেই লজ্জা। রজনী রহমান অবশ্য মনে মনে ভীষণ খুশি। বাঁধন আজ এত বড় পদে আসীন হয়েছে বলে। আর শান্তা তো বাঁধনের জন্য রীতিমতো পাগল হয়ে গেছে। কিন্তু রজনী রহমান কড়া নির্দেশে বাঁধনের ব্যাপারে রূপাকে কিছুই বলতে পারছে না। এদিকে 5 দিনে রূপা অনেকবার বাঁধনের সাথে দেখা করতে চেয়েছে, কিন্তু বাঁধন যেন কর্পূরের মতো উবে গেছে। বাঁধন এখন ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ে সকাল 10টায় ডিউটিতে জয়েন। সারাদিনে কাজের চাপে সে রাতে অনেক দেরি করে বাড়ি ফেরে, আর যার ফলে রূপার সাথে একটা বারের জন্য দেখা হয়নি। জ্বরের ঘরে রূপা বারবার বাঁধনের মুখটা দেখতে চেয়েছিল, কিন্তু সেই বড় ভাই একটা বারের জন্য ছোট বোনকে দেখতে আসেনি। বাঁধনের উদাসীনতা আর অনুপস্থিতিতে রূপার মনে এক আকাশ অভিমান জমতে থাকে। সকাল 9টা, রূপা ধবধবে সাদা কলেজে ইউনিফর্ম পরে নিচে নেমে এসলো। গত 5 দিন ধরে তীব্র জ্বরের ঘরে বিছানায় পড়ে তাই আজ শরীরটা একটু দুর্বল লাগলো তাকে কলেজ যেতে হলো। নাস্তা শেষ করে রূপা সোজা শান্তার ঘরের দিকে পা বাড়ালো। শান্তা তখন নিচে নামছে সেটা দেখা দরকার। শান্তার ঘরে ঢুকে রূপা দেখলো শান্তা বিছানায় আয়েশ করে শুয়ে ফোনের স্ক্রিনে তাকে আপন মনে মিষ্টি হাসছে। রূপা সামনে গিয়ে দাঁড়িয়ে প্রশ্ন করলো, আপু তুমি বসে আছো, ভার্সিটি যাবে না? শান্তা হঠাৎ চমকে উঠলো, হড়বড় করে ফোনের লক বন্ধ করে কাচুমাচু হয়ে অসুস্থতার ভান করলো, না রে, আজ শরীরটা একদম ভালো লাগছে না, তুই যা, আমি আজ যাব না। রূপা চিন্তিত মুখ হলো, কেন আপু, কী হয়েছে তোমার? শান্তা পেটে হাত দিয়ে মেকি যন্ত্রণা অভিনয় করলো, পিরিয়ডের প্রচণ্ড ব্যথা রে। রূপা আর কথা বলল না। ও আচ্ছা, তাহলে তুমি রেস্ট নাও, আমি গেলাম। সকালবেলা ব্যস্ত রাস্তায় তখন রিক্সা আর ইজি বাইকের জটলা। রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা সেই বখাটে আমফালন যেন বেড়েই চলছে। কলেজের মেয়েদের দেখলে সস্তা শীষ আর আজেবাজে মন্তব্য। তাদের একজন একটা মেয়ের দিকে তাকিয়ে টিটকারি বলল, আরে শালা কি মাল রে ভাই, দেখতে একদম কুচি আপেলের মতো। ঠিক সেই রাস্তার রোড সাইডে দাপটের সাথে বাইক চালিয়ে আসলো বাঁধন। তার পরনে
পুলিশের গর্বের ইউনিফর্ম, ময়মনসিংহের নতুন এসপি, নেভি ব্লু রঙের একদম টান টান ফিটিং ইউনিফর্ম বাদামের সুঠাম দেহভঙ্গি যেন ফেটে পড়ছে। কাঁধের উপর রুপোলি রঙের 3টি শাপলা রোদ লেগে চিকচিক করছে। মাথায় দামি হেলমেট আর হেলমেটে কাচের আড়ালে তার তীক্ষ্ণ দৃষ্টির তেজ টের পাওয়া যাচ্ছে। তার স্লিট করা ভুরুটা যা মারাত্মক হ্যান্ডসাম আর খুনি লুক দিচ্ছে। ফর্সা কবজিতে বাঁধা কালো লেদারের বেল্টের এক বিশাল আকৃতির দামি ঘড়ি। সে এক হাতে বাইক কন্ট্রোল করে অন্য হাত আলতো করে স্টাইলে হ্যান্ডেল করলো। ইউনিফর্ম বাঁধনকে আজ এতটা পাওয়ারফুল আর আকর্ষণীয় লাগছে যে রাস্তার মানুষ তার দিকে চোখ সরাতে পারছে না। সে বাইক চালিয়ে এগিয়ে এসছে, আর ঠিক তখনই সেই মুহূর্তে বাম দিকের গলি থেকে রূপা বেরিয়ে এলো। রূপা দ্রুত পা চালিয়ে মেন রাস্তায় উঠে সামনের দিকে হাঁটতে শুরু করলো। রূপা যখন ওই বখাটে ছেলেটার কাছাকাছি পৌঁছলো, তখন তার সামনে আরো দুটো মেয়ে কলেজে হাঁটছিল। বখাটেদের মধ্যে একটা হিরণচিতের মতো দেখতে রূপার সামনে মেয়েটির বুকের দিকে কুরুচিপূর্ণভাবে তাকিয়ে ছেলেদের উদ্দেশ্যে হট্টহাসি দিয়ে বলল, আরে ভাই দেখ, একদম নিচে ঝুলে গেছে, মনে হয় ভেতরে কিছু নাই, দুলছে তো দুলছেই। কথাটা রূপার কানে বিষাক্ত সীসার মতো লাগলো। সামনে মেয়ে দুটো রাগ করে আর অপমানে মাথা নিচু করে চলে যেতে থাকলে রূপা নিজেকে সামলাতে পারল না। তার টকবক রক্ত ফুটে উঠল। সে এক মুহূর্ত দেরি না করে পায়ের জুতো খুলে ছেলেটাকে সামনে গিয়ে গেঞ্জির কলার খামচে দিল। তারপর কিছু ভাবার আগে ঠাস ঠাস করে জুতার বাড়ি মারতে শুরু করলো ছেলেটার গালে আর পিঠে। রূপার চোখ দৃষ্টি তখন আগুনের গোলার মতো। সে চিৎকার করে বলতে লাগলো, কুত্তার বাচ্চা, মা বোনদের সম্মান করতে জানিস না? যে নারী তোকে 10 মাস 10 দিন গর্ভে রেখেছে, যে নারীর বুকের দুধ খেয়ে তুই বড় হয়েছিস, আর সে নারীর অঙ্গ নিয়ে নোংরা নজর বলছিস? লজ্জা করে না? যে শরীর থেকে তুই জন্ম নিয়েছিস, তুই সেই শরীরকে বস্তু মনে করিস? তাহলে কি তোর মাকে এমন নজরে দেখিস? রূপার এমন সাহসী রুদ্রমূর্তি দেখে মেয়ে দুটো থমকে দাঁড়িয়ে আশেপাশে আরো অনেক নারী ভিড় জমালো। ঠিক সেই চরম উত্তেজনার মুহূর্তে বাঁধন গর্জন করা বাইকটা নিয়ে সেখানে পৌঁছালো। রাস্তায় জটলা আর একটি মেয়েকে ছেলে পেটাতে দেখে রূপার ঠিক পিছনে হার্ট ব্রেক কষে বাইক থামিয়ে দিল। ঠিক পুলিশের ইউনিফর্ম পরা একটা দীর্ঘদেহী অফিসারকে বাইকের উপর পেয়ে উপস্থিত সাধারণ মানুষের বখাটেদের কলিজা শুকিয়ে গেল। সবার মনে এক অজানা আতঙ্ক। এখন না জানি কি হয়। বখাটেরা থরথর করে কাঁপতে শুরু করলো। কিন্তু রূপার এখন কোনো হুঁশ নেই। সে রাগে অন্ধ হয়ে বাঁধনকে খেয়াল করে। সে ছেলেটাকে আরো জোরে জোরে জুতোর বাড়ি মারতে মারতে বলল, আজকে তোকে আমি মেরেই ফেলবো, মেরে তোকে থুথু দিয়ে গোসল করবো। কুত্তার বাচ্চা, মেয়েদের সম্মান দিতে না জানলে সমাজে তোর জানোয়ারের বেঁচে থাকার অধিকার নেই। মনে রাখিস, নারী যেমন জন্ম দিতে জানে, তেমন তোদের মতো পিশাচদের পিষে মৃত্যু জানে। বাঁধনের কাছে এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেল কেন মেয়েটা ওই ছেলেকে পশুর মতো মারছে। বাঁধন মুগ্ধ নয়নে তাকিয়ে দেখলো মেয়েটার অদম্য সাহস দেখে। সে মনে মনে বেশ অবাক হলো। কিন্তু যে মেয়েটার মুখ দেখতে পাচ্ছে না, কারণ মেয়েটা উল্টো দিকে ঘুরে আছে। বাঁধন নজর গেল মেয়েটার কাঁধে থাকা কলেজের ব্যাগ। মুহূর্তের মধ্যে মনে পড়ে গেল 5 দিন আগের বৃষ্টির দিনের কথা। এই দিন রাস্তায় এই মেয়েটাকে দেখেছিল, তার ব্যাগে হুবহু একই। তবে কি এই সেই মেয়ে? বাঁধন তার স্লিট করা ভুরু কুঁচকে গভীরভাবে তাকিয়ে রইল। রূপা ইচ্ছে মতো ছেলেটাকে জুতো পিটে করে হাঁপাতে হাঁপাতে দাঁড়ালো। আর ঠিক সেই মুহূর্তে বাঁধনের সাথে তার চোখাচোখি হলো। বাঁধনের হেলমেটের গ্লাসের নিচে সেই চেনা মায়াবী আর তীক্ষ্ণ চোখ দুটো দেখা মাত্র রূপা চমকে উঠল। তার বুকের ভিতর আবারও সেই অজানা ধক করে উঠল। এদিকে বাঁধন অপলক দৃষ্টিতে তাকিয়েছে রূপার দিকে। সে ভাবতে পারেনি আবার সেই মেয়েটার সাথে দেখা যাবে। আজকের দিনে এই সাহসী দেখে সত্যি বিস্মিত। বাঁধনের গায়ে বাংলাদেশের ইউনিফর্ম ঝকঝকে দেখে রূপা আরও অবাক হয়ে গেল। তার মানে এই ছেলে পুলিশ? সেদিন কি তবে কোনো ভূত দেখেনি, রক্তমাংস মানুষ দেখেছে? তাদের দুজনের এই নীরব ভাবনার মাঝে বখাটে ছেলেগুলো সুযোগ বুঝে দৌড়ে পালাবার চেষ্টা করলো। বাঁধন মুহূর্তের মধ্যে চোখের পলকে প্যান্টের বেল্টের হোলস্টার থেকে সিভিল সার্ভিস বের করে বাইকের উপর খুব নিখুঁতভাবে নিশানা করতে পরপর ঠাস ঠাস করে 3টা গুলি ছিল। প্রতিটি গুলি সরাসরি পায়ে বিঁধল পলায়ন্তর 3 বখাটের পায়ে। গুলির সেই বিকট শব্দ এড়িয়ে কেঁপে উঠল। রূপা ভয়ে চিৎকার করে নিজের কান চেপে ধরে চোখ বন্ধ করলো। ছেলে 3টি নিজেদের পা আঁকড়ে ধরে রাস্তার মাঝখানে লুটিয়ে পড়ল। যন্ত্রণার সাথে গগনবিদারী আর্তনাদে
আশেপাশে বাতাস ভারী হয়ে উঠল। বাঁধন অন্তত নির্লিপ্ত ভঙ্গিতে তার পকেট থেকে স্মার্টফোন বের করলো। তার চোখে মুখে কোনো দয়া বা অনুশোচনার চিহ্ন নেই, বরং এক কঠোর প্রশাসনিক গাম্ভীর্য ফুটে উঠলে। সে সরাসরি পুলিশ লাইসেন্স ফোন করে অন্তত ভারী আর গম্ভীর কণ্ঠে বলল, এসপি ময়মনসিং স্পিকিং। ব্রহ্মপুত্র মোড়ে ইমিডিয়েটলি একটা ব্যাকআপ টিমের অ্যাম্বুলেন্স পাঠাও। 3টে পোটেনশিয়াল ইপটিজারকে নিউট্রালাইজ করা হয়েছে। আই ওয়ান্ট দেম কাস্টাডি রাইট নাও, ওভার। রূপা ধীরে ধীরে চোখ খুলে রাস্তার দিকে তাকিয়ে শিউরে উঠল। ছেলেগুলো পা থেকে ফটফট করে সেখানে যে মেয়েটিকে নিয়ে ওই নোংরা মন্তব্য করেছে সে চোখে মুখে এখন এক অদ্ভুত পরিষ্কার শিখেছে। সেজন্য আজ দীর্ঘদিনের জমানো বিচার পেল। কিছুক্ষণের মধ্যে সাইরেন বাজিয়ে পুলিশের একটা ভ্যান এসে সেখানে পৌঁছলো। গাড়ি থামতে 4জন পুলিশ অফিসার তড়িৎ গতিতে নেমে সরাসরি বাঁধনের সামনে গিয়ে শটাং হয়ে ছেলে ঠুকলো। বাঁধন তখন বাইকের উপর চেপে এসে তার চোখের ইশারায় অপরাধীদের দেখে ইশারা করতে দরাজগুলো আদেশ করলো, এই 3টে জানোয়ারকে তুলে ভ্যানে ভরো। জনসম্মুখে মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার সাহস কী করে হয় সেটা এদের হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে হবে। হাজতে নিয়ে গিয়ে এমনভাবে ট্রিটমেন্ট করে সারা জীবন মনে থাকবে যে ময়মনসিংহ রাস্তায় দাঁড়িয়ে মেয়েদের দিকে তাকানোর পরিণাম কী হয়। যান নিয়ে যান। বাঁধনের এই বজ্রকণ্ঠ শুনে পুলিশ সদস্যরা এক মুহূর্ত দেরি না করে ছেলেগুলোকে টেনে হিঁচড়ে ভ্যানে তুলতে শুরু করলো। পুরো এলাকায় তখন বাঁধনের দাপটে থমথম। ছেলেগুলোকে নিয়ে যাওয়ার পর চারপাশ থমথমে পরিবেশ মুহূর্তে শান্ত হয়ে গেল। বাঁধন উপস্থিত উৎসুক জনতার দিকে তীক্ষ্ণ নজর বুলিয়ে শান্ত অথচ দরাজগুলো বলল, আপনারা যার যার কাজে যান, এখানে কোনো সিনেমা চলছে না। আর মেয়েরা, তোমরা কলেজের সময় হয়ে যাচ্ছে, তোমরা কলেজে যাও। আর শোনো, যতদিন এই শহরে আমি আছি ততদিন কোনো বখাটে জানোয়ার তোমাদের দিকে খারাপ নজর দেওয়ার সাহস পাবে না। যদি তোমাদের কাউকে কেউ ডিস্টার্ব করে বা নোংরা কথা বলে তাহলে ভয় পেও না, 999-তে কল দিও, আমরা তার বিরুদ্ধে কড়া অ্যাকশন নেব। এখন যাও। বাঁধনের বজ্রকণ্ঠ শুনে সাধারণ মানুষ ভয়ে আর সম্মানে মাথা নিচু করে দ্রুত চলে গেল। মেয়েরাও স্বস্তির নিঃশ্বাস ফেলে কলেজের দিকে হাঁটা হলো। এদিকে রূপা তখন এক দৃষ্টিতে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আর তার দিকে সেদিন কোনো মানুষ ভূত দেখেনি, রক্তমাংস মানুষই ছিল। সে মানুষটাকে সে ভয়ঙ্কর ভেবেছিল, সেই মানুষ এই শহরের সর্বময় ক্ষমতার অধিকারী পুলিশ অফিসার। রূপা আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে না। সে ঘাড় নিচু করে উল্টো দিকে ঘুরে হাঁটা দিতে পেছন থেকে বাঁধনের সে ভারী কণ্ঠ ভেসেছিল, এই শোনো। রূপা যেন বিদ্যুৎ পৃষ্ঠ হলো। ভয়ে তার পা দুটো মাটিতে আটকে গেল। সে ভাবলো এবার সবার সামনে ওই ছেলেটাকে ওভাবে জুতো পিটে করছে বলে পুলিশ অফিসার হয়তো তাকে জেলে ধরে যাবে। সে কোনো মতে কাঁপতে কাঁপতে বাঁধনের দিকে ঘুরে দাঁড়ালো। চোখ দুটো ছলছল করে উঠল এবং ভয়ে জড়সড় বলল, স্যার, আমি জাস্ট নোংরা কথা বলার জন্য ওই ছেলেটাকে মারিছি। ও খুব আজে বাজে কথা বলছে মেয়েটিকে নিয়ে। প্লিজ স্যার, আমাকে জেলে নেবেন না। বাঁধন এমন হুটহাট ভীতু রূপ দেখে বাঁধনের ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে কিছু আগে মেয়েটাকে রুদ্রমূর্তি একটা ছেলেকে পেটেছিল, সে এখন ছোট্ট কাঠবিড়ের মতো ভয়ে অস্থির হয়েছে। বাঁধন বাইকের উপর আয়েশ করে বসে দীর্ঘশ্বাস শুনে রূপার চোখের দিকে স্থিরভাবে তাকিয়ে বলল, নাম কি তোমার? রূপা মাথা নিচু করে নিচু স্বরে বলল, রূপা। রূপা নামটা শোনা মাত্র বাঁধনের গম্ভীর মুখটা মুহূর্তের জন্য একটু ভারী হয়ে উঠল। সে সরাসরি রূপার দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলো, তোমার বাবার নাম কি? রূপা এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ে গেল। তার সামনে এখন দুজন বাবার পরিচয়, একজন আহসান রহমান, অন্যজন জন্মদাতা পিতা মারুফ হোসেন। এখন কি করবে? বর্তমান তার বাবা আহসান রহমানের নাম বললে পরক্ষণে ভাবলো, এই কড়া পুলিশ অফিস যদি পরে কোনোভাবে জানতে পারে সে মিথ্যে বলছে, তবে নির্ঘাত তাকে জেলের ভাত খেতে হবে। বড় কোনো বিপদের ঝুঁকি ছাড়া সে জন্মদাতার নাম উচ্চারণ করলো, মারুফ হাসান। রূপার মুখে নিজের বাবার নাম শুনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে হয়তো অবচেতন মনে তার সৎ বোন রূপাকে আশা করেছিল। মনে মনে নিজেকে বোঝালো, নাম এক হতে পারে, তাই বলে কি মানুষটা এক হবে? বাঁধন নিজেকে সামলে নিয়ে রূপার দিকে তাকে আবার প্রশ্ন করলো, কোন কলেজে পড়ো? বা রূপা মাথা নিচু করে জবাব দিল, আনন্দমোহন। কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। হঠাৎ বাঁধনের ফোনের স্ক্রিনে জ্বলে উঠলো। স্ক্রিনে নাম দেখে সে মুহূর্তে বাইকের উপর সোজা হয়ে বসলো, হ্যান্ডেল ধরে স্টার্ট দিল। ইঞ্জিনের গম্ভীর গর্জন ধরে রূপার দিকে তাকে বলে, ঠিক আছে, কলেজে যাও, কোনো সমস্যা হলে 999-তে কল দিও। বলেই বাঁধন চোখের পলকে বাইকে চালিয়ে ধুলো উড়িয়ে সামনের দিকে এগিয়ে এলো। রূপা থমকে দাঁড়িয়ে সেই পথের দিকে তাকিয়ে রইল।
তার মনে তখন হাজারো প্রশ্ন, কে এই মানুষ, কেন তার চাহনিতে এত চেনা মায়াবী টান, আর এই মানুষটা কি আসলে পুলিশ? সে কি তবে সেদিন কোনো ভূত দেখেনি? বাঁধন রূপের অধিকারী, প্রথম পর্ব। কোনো গল্প দিব না, এই গল্পটা কন্টিনিউ এই কদিন দিব, শেষ করে দিব। তারপরে কলঙ্কের কারুকার্যটা 3-4 পর্ব হবে, ওটা শেষ হয়ে যাবে একদম। আর সাজের মায়াটাও 3-4 পর্ব। আর হচ্ছে ইন্তেজারে ওয়াফিল, ওই গল্পটা 2 পর্ব আছে। এই গল্পটা এখন কন্টিনিউ দেব। আর কেউ অন্য গল্প কমেন্ট করবে না, এই গল্পটা কন্টিনিউ দিয়ে তারপরে আমি কলঙ্কের কারুকার্য দেব।